আমি চিন্তা করতেছি মার্কেটে 8টা সিঁড়ি, এমন একটা সিঁড়িতে বের হইতে হবে, আল্লাহ ছাড়া আমি ছাড়া কেউ জানে না। তখন আমার জানটা আমার হাতের ভিতরে। তখন যাই হোক, ফোনটা আবার অফ করে দিলাম। মানে সুদের টাকা কিছু কিছু দিয়ে রাখতেছি, পরে ওই কোরবানি ঈদের ভিতরে দেখতেছি যে 80,000 টাকায় আরো 80,000 টাকা সুদ হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। 2003 সাল থেকে আমার সবকিছু মনে আছে। 2003 সালে আমার বয়স হবে তখন সম্ভবত 11 থেকে 12 বছর। তখন বুঝি কম। রাজবাড়ি জেলা, এটা ফরিদপুর রাজবাড়ি। আমার বাবা সংসারিতে থাকেন, আমরা 3 ভাই 2 বোন। তখন যখন স্কুলে লেখাপড়া করি তখন একটু মানে দুষ্টু ছিলাম, লেখাপড়াটা কম করতাম, ভালো লাগতো না লেখাপড়া। ইংলিশ পড়াটা একেবারেই করতে পারতাম না, মাথায় ধরতো না। তারপরে স্কুলে যাইতাম, যাওয়ার পরে খেলাধুলা করতাম, করতে করতে এক সময় ক্লাস যখন 4-এ উঠি তখন আমার বন্ধু বান্ধব যারা আছে স্কুলে যাওয়ার আমাকে অনেক চেষ্টা করে আমি স্কুলে যাওয়াটা অফ করে দিই। মানে যাইতে ভালো লাগে না, স্কুলে যাওয়াটা অফ করে দিই। যেমন গ্রাম থেকে অন্য একটা গ্রামে যাই বসে থাকতাম, ওই জায়গার লোক দেখে বলতো যে কি হয়েছে, আমি বলতাম যে আমার কলমটা হারিয়ে গেছে। তখন সে এই কথা শোনার পরে আমি বুঝতে পারছি যে এই মহিলাটা টের পেয়ে গেছে আমার এখানে থাকা যাবে না, এখানে স্কুলে না যাই, এখানে আমি সময় পার করছি, এখান থেকে অন্য একটা এলাকায় যেতে হবে। পরে স্কুলে না যেয়ে অন্য একটা এলাকায় যাইতাম, কিন্তু বাড়ি থেকে সবাই জানতো যে আমি স্কুলে যাচ্ছি, লেখাপড়া হচ্ছে। মারধর করে স্যাররা অনেক ভয় দেখাইছে আমার আব্বাকে। তারপরে আমাকে বলার পরেই আমি এই ধরনের কাজগুলো করছি। অন্য একটা এলাকায় যাওয়ার পরে সেই লোকটা বলতেছে আমাকে, আর একটা মহিলা, যে ব্যাপার তুমি এখানে প্রতিদিন এখানে স্কুলে টাইম এসে থাকো। আমি বললাম আসলে আজকে ভালো লাগতেছে না, তো যার কারণে এখানে এসে রয়েছি। পরে বুঝতে পারলাম যে আর এভাবে থাকা যাবে না, বাড়িতে যাই। বাড়িতে গেলাম, যাওয়ার পরে তারপরের দিন স্কুল থেকে আমার বন্ধুদেরকে পাঠাইছে। পাঠানোর পরে বলতেছে যে কি ব্যাপার স্কুলে যাস না কেন? কিন্তু বাড়ি থেকে সবাই জানে কিন্তু আমি স্কুলে রেগুলার যাচ্ছি। তারপরে সেদিনকে স্কুলে আমার আব্বুকে বুঝতে দিলাম না, আমি স্কুলে গেলাম ওদের সাথে। স্কুলে যাওয়ার পরে স্যাররা আমাকে দেখে, কিন্তু স্কুলের স্যাররা খুব ভালোবাসতো আমাকে, মানে কাজের দক্ষতা আমি অনেক এগিয়ে থাকি। যখন যেটা প্রয়োজন হবে স্যাররা সেটা আমাকে দিয়ে করাতো। যদিও লেখাপড়ার মানে আগ্রহী ছিলাম না, স্যাররা খুব ভালোবাসতো। পরে যাবার পরে সে আমাকে বলতেছে যে কি ব্যাপার তোমার এতদিন পার হয়ে গেল, 3 মাস 2.5 মাস হয়ে গেছে, তুমি স্কুলে কেন আসো না? পরে আমি বললাম স্যার, মাথাটা নিচে করে বললাম স্যার আসলে স্কুলটা আসলে আমার কাছে কেমন জিনিস লাগে, ভালো লাগে না লেখাপড়াটা, ঘুরতে ফিরতে মনে চায়, খেলাধুলা থাকতে মনে চায়। পরে এভাবেই কিছুদিন যাবার পরে আস্তে আস্তে সময় পেরিয়ে হয়ে গেল। পরে আবার প্রায় 1 মাস গ্যাপ, তখন ক্লাস 5 উঠি, 1 মাস গ্যাপ হয়ে যায়। তখন আবার আমার ওই বন্ধু বান্ধব আসে, আমাকে সবাই আগে খুব একটু বেশি ভালোবাসতো। বন্ধু বান্ধবরা খুব সবার সাথে মিলতে পারি। যেরকম আমার সাথে সিনিয়র প্রায় 20 বছর 30 বছর সিনিয়র, আমার বড় ভাই সাথে সিনিয়র, তাদের সাথে আমি মিশি। কিন্তু আমার থেকে ছোট যারা তাদের সাথে আমি মিশি, মানে সবাইকে ভালোবাসতে জানি কিংবা সবাইকে হাসাতে জানি। এটা আমার একটা অভিজ্ঞতা, সবাইকে ভালোবাসতে ভালো লাগে। পরে যাই হোক, এভাবে পরে ক্লাস 6-এ ভর্তি হলাম। কিছুদিন লেখাপড়া করি, স্কুলে যাই। তো এরকম আস্তে আস্তে মানে যত মানে ক্লাস 7 পর্যন্ত পড়ছি, মানে গেছি আসছি। আসলে কারণটা সেটা আমি বলতে পারবো না কি কারণ ছিল, আসলে আমার নিজের ভিতর থেকে ভালো লাগতো না। তখন বুঝতাম না যে লেখাপড়াটা কি, কিন্তু এখন বুঝি যে লেখাপড়াটা না করলে কি হয়। তো তারপরে একদিন আমাকে যখন ক্লাস 6-এ উঠি, পরে আমি কিছুদিন যাওয়ার পরে ক্লাস করার পরে আমি আর আমার একটা চাচাতো ভাই আছে, নাম হলো বশির, ওকে আর আমাকে, যে আমার আঙ্কেল ছিল স্কুলের মাস্টার, সে ধরে মানে হাত পাও বেঁধে, মানে সর্বপ্রথম বাবা মার হাতে কিংবা ভাইয়ের হাতে সেদিনই মার খাই। সেদিন থেকে মানে একটা শিক্ষা অর্জন করি যে জীবনে হয়তো যদি লেখাপড়া না করি কিন্তু এমন শিক্ষা অর্জন করব যে কখন যাতে আমার পিছিয়ে না পড়ে। পরে এভাবে মানে কাঁচা কুঞ্চি দিয়ে মারা হলো, বাঁশ দিয়ে বাইরানো হলো, মাটিতে গড়াগড়ি করছি, সেই হলো মার খেলাম। তারপরে আমার মন থেকে মানে একটা ধারণা হলো যে আমি লেখাপড়া করবো না, কোন একটা কাজ কাম করে খাই, কাজ কাম করি, টাকা পয়সা দেখি অর্জন করা যায় কিনা। আস্তে আস্তে এলাকায় তেমন কোনো কাজ পাই না, যেরকম ইরি ধান আছে। তো শখের বিষয়, তখন পকেটে টাকা 10 টাকা পেলে অনেক খুশি হতাম। 2 টাকা পেলেও তখন 2 টাকার অনেক কিছু পাওয়া যেত, টাকাটার মূল্য ছিল। তখন নিজে নিজে ভাবলাম যে লেখাপড়া যেহেতু নষ্ট হয়ে গেছে, তো আমি দেখি ঢাকা যাইতে পারি কিনা। এভাবে ঢাকা আসার পরিকল্পনা হলো। ইরি ধান খেতে ইরি ধান লাগাই, 10 টাকা করে দেওয়ার জন্য, অর্জনের জন্য। এই টাকা দিয়ে দেখা যাচ্ছে তখন তো 10 টাকা রোজ দিত আমাকে। 10 টাকা দেখা যাচ্ছে কিছু তো হতো না বলতে আবার আমাদের হতো তখন, মানে 2 টাকা 5 টাকা তো মূল্য ছিল, 2 টাকার 4টা 5টা লজন দিত, সে তখন ভালো লাগতো আর কি। স্কুলে গেলে যখন বাবা মা 5 টাকা দিছে তখন অনেক খুশি হইতাম। তো এভাবে কিছুদিন কাজ কাম করার পরে আমার আব্বু আমাকে বলতেছে, তখন মানে দেশগ্রামে যে পটল তরকারিটি যেটা, সেই খেতে মানে ঘাস উঠাইতে গেছি। আমার বাবা বলতেছে আমাকে, আমার চাচাতো ভাই একটা ঢাকা থাকে, নাম হলো আলমগীর, তাকে মানে বলতেছে তুই ওর সাথে ঢাকা যে কোট প্যান্টের কাজ শিখ। পরে আমি সাথে ওই পটল ক্ষেত থেকে যাই, আমি আমার এই চাচাতো ভাইয়ের সাথে দেখা করি, যে আলমগীর। যাই বললাম যে ভাই, যে আমার ঢাকা যাইতে হবে, কাজ শিখতে হবে, আপনি কি একটু নিয়ে যেতে পারবেন? তো আমাকে বললো যে কাজ শিখবি,
যে 3000 টাকা লাগবে, তো বাড়ি থেকে দিবে? আমি খাওয়া বাড়ি থেকে দিবে, সেটা তো কোনো সমস্যা নেই। পরে আমি আব্বুর কাছে এসে বললাম যে 3000 টাকার প্রয়োজন। বললো আচ্ছা ঠিক আছে, দেখো কি কয়। পরে এভাবে কিছুদিন কথাবার্তা সপ্তাহখানি কম থাকার পরে যে ঢাকা যাবো এটা মানে মাথায় আছে, আর তাকে যে বলছি সেটাও মাথায় আছে। পরে আমার একটা বোন বিয়ে হয়েছে, আমার বড় বোন যেখানে বিয়ে হয়েছে তারই দেবর, সে আমাকে হঠাৎ করে বললো যে তুমি কি ঢাকা যাবা আমার বিয়েই? আমি বললাম হ্যাঁ আমি তো ঢাকা যাবো। পরে সে বলতেছে যদি ঢাকা যাও তাহলে আমার সাথে ঢাকা যাইতে পারো, আমার সাথে গেলে টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ খরচ আমি দেবো, কাপড় চোপড় যা লাগে সবই আমি দেবো, আমার সাথে 2 বছর থাকতে হবে, এর মাঝে তোমাকে দিয়ে কামাই করে যা নিতে পারে আমি নেবো, সবকিছু আমি দেখবো, পকেট খরচ যা লাগে সবকিছু আমি দেখবো। তখন সম্ভবত 2003 সাল পার হয়ে গেছে। তখন আমি ঢাকা আসি আমার ওই বিয়ের সাথে। এলাকাটা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ। তো সেখানে রেডিমেড গার্মেন্টস, পাঞ্জাবি পোশাক শিল্প কারখানা, সেখানে যাই। যাওয়ার পরে পায়ে ঘোরানো মেশিন গুলা আস্তে আস্তে আমাকে মানে দেখানো হলো, কারখানা সবকিছু দেখানো হলো, কিংবা এলাকা ঘুরিয়ে ফিরিয়ে সবকিছু মার্কেট দেখানো হলো। যে এখানে আসলে কি হারাই যাবো একা? বললাম যে না, একলা হারাবো না, 2-4 বার আসলে ঠিক হয়ে যাবো, চিনে যাবো। তাই পাশে একটা নদী আছে বুড়িগঙ্গা সেতু, সেটা হলো আপনার সদরঘাট আর কালীগঞ্জ মাছ পয়েন্টে যে নদীটা, সেই নদীর সাইডে একটা মার্কেট ছিল। সেই মার্কেটে থাকতাম 5 তলা, বিল্ডিংটা ছিল 6 তলা, আমরা থাকতাম 5 তলায়। পরে আস্তে আস্তে দিন যায়, কিন্তু আমি প্রতিদিন সকালবেলা সবাই যে নাস্তা খেত, মানে খিচুড়ি দিত, ভাত দিত, আমি প্রতিদিন সকালে নাস্তাগুলো খাইতে পারতাম না, খেলে আমার বমি আসতো, অভ্যাস নেই একেবারে, প্রায় 6 মাস 7 মাস আমি খাইতে পারি না। পরে আমার একটা রোগ হয়ে গেল জন্ডিস। কাজ কিন্তু এই ফাঁক দিয়ে কাজ কম বেশি শিখতেছি, আস্তে আস্তে কাজগুলো শিখতেছি, উস্তাদের সাথে কম বেশি উস্তাদ আমাকে দেখতেছে, যখন যেটার প্রয়োজন হইতেছে দেখতেছে। পরে 6 মাস থাকার পরে একটা রোগ হয়ে গেল জন্ডিস, জ্বর হলো, কোনো মতেই ভালো হয় না। যে মালিক, সেই মালিক আমাকে বলতেছে যে তোমার তো রোগ ভালো হচ্ছে না, তাহলে এক কাজ করো। উনি খুব ভালো লোক ছিল, নামাজি। পরে আমাকে বলতেছে ওকে বাড়ি পাঠিয়ে দেন। আমাকে আমার যে উস্তাদ, সে তাকে বলতেছে, উস্তাদের নাম হলো হাবিব, যে ওকে বাড়ি পাঠিয়ে দেন, ওর চিকিৎসা এখানে হচ্ছে না, তাই দেশে যায় ওর খালি পায়ে হাঁটতে হবে, জন্ডিসে যেহেতু মাটির ভাবটা পাইলে ওর শরীরটা পরিবর্তন হবে। পরে আমার ওস্তাদ আমাকে গাড়ি ভাড়া দিয়ে টাকা পয়সা দিয়ে গাড়িতে উঠাই দিলাম, বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে সবাই আমাকে দেখে কাহিল যে আমার শরীরটা এমন হয়ে গেছে। তো পরে বাড়ি থেকে আসলাম, ঢাকা আসার পরে কাজ কাম শুরু করলাম। আস্তে আস্তে কাজ প্রায় মানে ভালো একটা ধারণা আছে যে আমি কাজগুলো করতে পারবো, শিখতেছি। খুব ভালোবাসি, যাদের সাথে থাকি, যারা ওস্তাদ সবাই আমাকে বন্ধু ভেবে নিছে, মানে আমি যে জুনিয়র, সবার সাথে মিলতে পারি, সবার সাথে কথা বলতে পারি। আস্তে আস্তে ওখানে প্রায় 1 বছর কাজ করতে করতে শেষ হলো। 1 বছর পরে ওখান থেকে মানে এপার চলে আসলাম সদরঘাটে। সদরঘাটে আসার পরে আর একটা মার্কেটে কাজ করি, সেই কাজটা হলো পাঞ্জাবির কাজ। পাঞ্জাবি আমি সেলাই করতাম। তখন 1 বছর যে বের হয়ে গেছে, তখন কিন্তু আমার কাজের অভিজ্ঞতা শিখা হয়ে গেছে মোটামুটি ভালো। আর 1 বছরের ভিতরে আমার কাজটা কমপ্লিট করতে হবে। তো এখানে আসার পরে কাজগুলো আস্তে আস্তে সবকিছু আমার মাথায় হলো একটা ধারণা, যত তাড়াতাড়ি আমি কাজটা শিখবো তখন আমার ভালো হবে। আমি আস্তে আস্তে কাজগুলো শেখার পরে আমি নিজেই রোজগার করতে পারবো। পরে আমি আমার মনটা একটু খারাপ দেখা, তাই চিন্তা ভাবনা করলাম যে আজকে কতদিন ধরে আসছি, বাড়িতে একটু কথা বলে দেখি। পরে কথা বলার পরে যে আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তারপরে কাজ কাম শুরু করলাম, আবার কাজ কাম ভালোই করতেছি। আস্তে আস্তে কাজ কাম প্রায় আমার শেষ পর্যায়ে। পরে আমাকে আমার উস্তাদ বলতেছে যে আর 2 মাস আছে, এর ভিতরে তোর কাজ কাম শেষ করতে হবে, কাজ কাম শেষ করে তোর নিজের কাজ তোরই করে নিজে উপার্জন করতে হবে। বললাম আচ্ছা ঠিক আছে, আমি তাই করবো। পরে আস্তে আস্তে কাজ যাই হোক শিখা হয়ে গেল। আমি বাড়িতে গেলাম, আমার উস্তাদ আমাকে 1500 টাকা দিলে, আমি অনেক খুশি। এটা হলো আপনার 2005 সাল পরেনি, 4 কিংবা 5। পরে 1500 টাকা দিলে আমি অনেক খুশি হলাম। 1500 টাকা আমার অনেক কাজে লাগছে। যেরকম 100 টাকা দিয়ে আমি একজোড়া স্যান্ডেল কিনছি, খুব ভালো লাগছে। একটা ব্যাগ কিনছি 200 টাকা, অনেক সুন্দর হয়েছে। পরে বাড়িতে থেকে আসার পরে আমি সবাইকে বললাম যে সবাই আমার জন্য দোয়া করো, আমি যেন ঢাকা যেয়ে ভালো মতো সুন্দর মতো কাজ কাম করতে পারি। বললো আচ্ছা ঠিক আছে, সুন্দর মতো কাজ কাম করবে। এখন আমি বাড়িতে রাজবাড়ি, এই টাকা মানে কিছু কেনাকাটার পরে কিছু টাকা রাখছি গাড়ি ভাড়ার জন্য। তো অতটুকু নিয়ে আপনি ঢাকা এসে চিন্তা ভাবনা করবো। সেটা হলো যে মালিকের জায়গায় কাজ করব, তার সাথে মানে ফোনে যোগাযোগ করছে আমার ভাইয়ের সাথে, যে আমার ছোট ভাইকে আপনি একটু দেখে শুনে রাখবেন। আমার ওই বড় ভাইয়ের নাম্বারটা আবার তার কাছে দেওয়া ছিল। মানে ঢাকা থেকে বাড়িতে যাওয়ার আগে আমি বলছি যে যদি ভালো হয় আমাকে রাখেন, তাহলে আমি কাজ কাম করবো সুন্দর মতো। যদি আমি কাজ কাম করে তার সাথে যোগাযোগ করার পরে আমার বড় ভাই বললো যা, তাহলে যে টাকা
টাকা পয়সা আছে, তুই চলে যা, ঢাকা যায় কাজ কাম কর। পরে কাজ কাম শুরু করি ঢাকা সদরঘাট। মালিকের নাম হলো মুসলিম মিয়া, আমরা বলতাম মুসলিম, আমি মামা ডাকতাম। ওই পাঞ্জাবি কাজটাই আমি সেলাই করতাম, না পুরা পাঞ্জাবিটা কমপ্লিট করতাম, পাঞ্জাবি ফতুয়া পায়জামা। তো সেখান থেকে আমি তাকে মামা ডাকতাম, বললাম যে মামা কাজ করতে থাকি, আমাকে একটু দেখে শুনে রাখবেন যাতে আমার কোনো সমস্যা না হয়। তো যাই হোক, পরে তার সাথে কাজ কাম করতে থাকি, আমার কোনো সমস্যা নাই। তখন আমাকে একটা দায়িত্ব সে দিয়ে দিল, তার 13-14 জন কর্মচারী, কিন্তু এই 13-14 জন কারিগরির মাঝে সবার চেয়ে ছোট আমি। তিনি আমাকে একটি দায়িত্ব দিয়ে দিল যে কারখানার সম্পূর্ণ দায়িত্ব তোমার। তুমি দায়িত্ব দিল মোটামুটি আপনার প্রায় 5 থেকে 6 মাস। সবকিছু দায়িত্ব দিয়ে বলতেছে যে সবকিছু টাকা পয়সা যেখানে যেটা লাগবে তুমি সবগুলো আমার কাছে বলবা, কিংবা আমার সাথে লেনদেন তোমার হবে। আর কারখানা যাদের টাকা পয়সা লাগে কিংবা যারা ঠিকঠাক মতো কাজ কাম না করে তুমি এগুলো দেখে রাখবা। পরে আমি চিন্তা করলাম যে মামা, যে এগুলো আমার দ্বারা তো সম্ভব না, কারণ দেখা যাচ্ছে আপনি মনে মনে ভাবতে পারেন যে এত বড় একটা বিশ্বাস যদি আমার প্রতি আপনি দেন, তাহলে যদি কোনো সময় যে আমি একটা দুর্ঘটনা ঘটাই ফেলাই বিশ্বাসের উপরে, তাহলে তো আপনি অনেক কষ্ট পাবেন। কয় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে সেই বুদ্ধি মাথায় যেন না দেয় যে কারো একটা জিনিস তোমার হাত দিয়ে ক্ষতি হয়, আল্লাহ যেন সেই বুদ্ধি যেন তোমার মাথায় না দেন। আমি বললাম এতটুকু দোয়া আমাকে কইলেন যাতে সারা জীবন আল্লাহর কাছে ভালো থাকতে পারি। পরে একটা ঈদ আসলো, মানে সিজনটা শেষ হয়ে গেল। দায়িত্ব দেওয়ার পরে তার প্রায় 2 মাস পরে ঈদের একটা রোজার ঈদ, তখন সময় আসলো। তাই রোজার ঈদের আমাকে দেশ গ্রামে আপনার পেঁয়াজ লাগানো হয়। আমার বড় ভাই আমাকে ফোন দিল, তখন সম্ভবত 3 কি 4 রমজান। তখন আমার বড় ভাই আমাকে বলতেছে যে তোর কাছে কিছু টাকা হবে, তাহলে টাকা দিতে পারলে পেঁয়াজ কিনে দেশে লাগাবো জমিতে। আমাদের আবার জমি আছে। তো আমি বললাম যে তাহলে আমি কালকে জানাবো, বড় ভাইকে বলতেছি। মালিকের সাথে মামার সাথে কথা বলি যে কি বলে। পরে আমি মন টন ভার করে আমি দোকানে গেলাম, শোরুমে যেখানে মাল বিক্রি হয়। দোকানে যাওয়ার পরে 3টা দোকান তার, একটা ছিল আর কি কারখানা ফ্যাক্টরি। আমি একটা সালাম দিছি, তখন বলতেছে কিরে বাবা কি হয়েছে? কই কিছু হয়নি, তবে একটু সমস্যা। কি সমস্যা? আমি তো বলাই ভয় পাইতেছি আপনার কাছে, কিন্তু জানি কিনা দিবেন কিনা। বলো। আমি বললাম মামা আমার কিছু টাকা লাগে। কত টাকা? আমি কই আপনি যত টাকা দিয়ে পারেন। আমি বয়তি বলতেছি না 5,000 কিংবা 8,000 কিংবা 10,000, বয়তি বলতেছি না। তাকে আমি এমনি বললাম 5,000 টাকা দিয়ে পারলে, আর যা পারেন আপনি দিয়েন, সমস্যা নাই। এইভাবেই কথা, মানে আমি তখন অনেক ছোট, তো মানে তার সাথে খুব নরম ভাষায় কথা বলতাম। তখন আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার সময় এসে দেখা করিস। ইফতারি খাইটা সম্ভবত 5 রমজান সেদিন ইফতারি খাইয়া গেলাম। সন্ধ্যার পরে নামাজ পড়ে গেছি, যে বলতেছি যে মামা আমি আসছি। করবো খাতা আনছিস? হিসেবের একটা খাতা থাকে। আমি বললাম খাতাটা এখন আনিনি। পরে সে আমাকে, আমি বলে আসছিলাম ভয়টি যে 5,000 টাকা চাবো, সে কি দিবে কি? চাচ্ছি বাড়ি পাঠানোর পরে বসলাম দোকানে, মামা দেখে আমার জন্য 8,000 টাকা বের করছে। তখন আমার অনেক মানে খুশিতে কান্না আসছে যে মামা কয় দেখ রে, আমার একটা ছেলে নাই, ঠিক আছে, কিন্তু তোকে যে এত ভালোবাসি যা বলার বাহিরে। তুই টাকার কথা তো বলতেই পারস নাই, তুই খালি বলছা যত পারেন তত দিয়েন। 5,000 টাকা যে বলছা, তারপরে তোর হাত পাও কাঁপে। পরে যা 8,000 টাকা দিল, আমার খুশিতে অনেক আবেগ ধরে রাখতে পারলাম না। পরে আমার বড় কাছে ফোন দিয়ে আমি বললাম একজন বাড়িতে যাবে, তার কাছে টাকা পাঠানোর জন্য, যে ওর কাছে টাকা পাঠাই দিব। 500 টাকা আমি রাখবো আর কি এক্সট্রা ভাবে। সব টাকা পাঠানোর পরে তারাও অনেক খুশি। তো আল্লাহ মানে এই 8,000 টাকা নেওয়ার পরে 7,500 টাকা বাড়ি পাঠাইছি। পরে 7,000 টাকার পেঁয়াজ কিনছে, 500 টাকা বাড়িতে রাখছে। তাই আল্লাহ দিলে এই 7,000 টাকা দিয়ে প্রায় 30,000 টাকা আমার ইনকাম হয়েছে, মানে দেশে কাজ। তারপরে 30,000 টাকা লাভ হওয়ার পরে আমার আব্বু সবাই খুশি যে তুই টাকা ইনকাম করে দিতেছিস, আমরা আজকে অনেক ভালো। আস্তে আস্তে এভাবে প্রায় 4 বছর এর মাঝখানে চলে গেল। কাজ কাম করে কিছু টাকা উপার্জন বাড়িতে দিচ্ছি, জমি জমা রাখছে। আমার টাকার উপরে নির্ভর করে খেত খোলা করে দেখা যাচ্ছে ভালো টাকা আয় হচ্ছে। এভাবে আস্তে আস্তে কাজ কাম 4-5 বছর শেষ হয়ে গেল মাঝখানে। তারপরে আমি একটা ডিসিশন নিলাম যে নিজের পায়ে দাঁড়াবো, আমি একটা ব্যবসা শুরু করি। এটা হলো 2010 সাল। বড় ভাইয়ের সাথে যোগাযোগ করলাম যে ভাই আমি একটা ব্যবসা করতে চাই, ব্যবসাটা তা আপনি কি বলেন? টাকা পয়সা যদি দিতে পারেন তাহলে বলবেন, আর যদি দিতে না পারেন তাও বলবেন। আমার ভাই বললো যে কেমন কি ক্যাশ পাতি লাগে? আমি বললাম যে সর্বপ্রথম লাখ টাকা হলে লাইনটা ক্লিয়ার হয়। আচ্ছা ঠিক আছে, যেহেতু জানাইছিস আমি ভাইবে চিন্তা দেখি। ফোন দিলাম আমার ছোট মামার কাছে। তার আগে ছোট মামা আমাকে বলতেছে যে 5-7 বছর ধরে ঢাকা থাকিস, কিছুই করতে পারতেছিস না, কি কারণে?
আমি বললাম যে 50,000 টাকা যদি আপনার কাছে চাই তাহলে তো আপনি দিবেন না, যে ব্যবসা করবো 50,000 টাকা দেন। সে তার আবার একটা অটো গাড়ি ছিল, অটো রিক্সা। ব্যবসা করার চিন্তাটা আমার মাথায় আসলে এই কারণে যে নিজে মানে দেখি আশেপাশে তাকিয়ে দেখি যে মানুষ আজকে টাকা দিয়ে কি করছে, টাকা দিয়ে কতগুলো করছে, বাড়ি করছে, গাড়ি করছে। আমি এদের মতো হতে চাই, বিজনেস করবো। আপনার যে পাঞ্জাবি কাজটা শিখছি, ঠিক আছে, সাব কন্ট্রাক্ট যেটাকে বলে, আমরা মানে কন্ট্রাক্টের মাধ্যমে কিছু কাজ নিয়ে আসি, সেই কাজগুলো করে টাকা পয়সা বিল পরিশোধ হলে মালগুলো তাদের দিয়ে দিই, কিংবা নিজে কিছু কিছু কাজ। তারপরে আমার ওই মামা বললো আচ্ছা ঠিক আছে, টাকা লাগলে 50,000 দেবো, সমস্যা নাই। মামা ছোট মামা, কোন ছোট মামা? তারপরে মামাকে বলে আসলাম যে টাকা লাগলে দিবেন, হ্যাঁ টাকা লাগলে দিব। পরে ওই যে ঢাকা থেকে যে বড় ভাইকে ফোন দিছি, আমি কিন্তু ব্যবসা করবো, টাকা দিতে হবে। ওই ফাঁকে আর কি মামার কাছে ফোন দিছি আমি, যে মামা আমার তো ব্যবসা শুরু করবো, আপনি তো টাকা দিতে চাইছিলেন, দিতে পারবেন কিনা? তা মামা আমাকে বলতেছে টাকাটা কবে লাগবে। তখন রোজার ঈদ পার হয়ে গেছে, কুরবানির ঈদের আগে। তা আমি বললাম যে কুরবানি ঈদের 12 দিন কিংবা 15 দিনের ভিতরে লাগবে, দিন পার হলে চলবে না। বলতেছে কত টাকা লাগবে? আমি বাড়ি থেকে 2 লক্ষ টাকা দিবে, আর আপনি যদি 50,000 টাকা দেন তাহলে আমার এনাফ হয়ে যাবে। পরে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি 50,000 টাকা দিব। পরে যাই হোক, আগে বাড়ি গেলাম কুরবানিদের 2-4 দিন আগে। পরে কুরবানি বের হয়ে গেল, আমি ঢাকা আসলাম 70,000 টাকা নিয়ে। তার 2 দিন আগে আবার আমার বড় ভাই আসছিল অ্যাডভান্স করার জন্য, কারখানা যে অ্যাডভান্স, সে অ্যাডভান্স করার জন্য শুধু 30,000 টাকা দিয়ে অ্যাডভান্স আর কি করে যাবে, যে সিকিউরিটি, যে এটা না নিব আমি কনফার্ম। পরে আমার বড় ভাই যাওয়ার পরে আমি তার 2 দিন পরে ঢাকা আসলাম 70,000 টাকা নিয়ে। তো দোকানে যে ঝাড়ু পোছা করে আল্লাহ খুদার নাম দিয়ে আমি চিন্তা ভাবনা করলাম যে এখানে এখন যেভাবে আগে পরে যাই করছি না করছি, এখন এই জায়গাটা ভালো রাখতে হবে, এবং কি আমি 2 দিনের ভিতরে কারখানার ভিতরে আমি মেশিন গুলো কিনে ঢুকে হয়ে যাবো। 2,000 টাকা নিয়ে ঢাকা আসি, মেশিন কেনার জন্য 3 লক্ষ টাকা ছিল ঢাকা সদরঘাট। 2010 সাল শেষ হয়ে যাচ্ছে। সে তার কাছ থেকে অনুমতি আমি নিয়েছি, সে আমাকে হেল্প করছে যে তুই যদি ব্যবসা করিস তাহলে আমার কারখানাটা নিয়ে নে, কোনো দুঃখ নাই, তুই না থাকলে আমার কারখানাও থাকবে না। সে আমাকে বলে দিছে তুই যেদিন থেকে থাকবি না সেদিন থেকে আমি ফ্যাক্টরি চালাবো না, অফ করে দিব, শুধু দোকানে বসে থাক। তারপরে আমি আবার কারিগর রাখার জন্য অ্যাডভান্স করে রাখছি। আগে নতুন ব্যবসা দিব, যদি লোকজন না থাকে তাহলে আমি একটা ধরা খাবো। পরে অ্যাডভান্স করে রাখছি। ওরা আমি বাড়ি যাওয়ার পরে আমাকে ফোন দিছে যে কি ব্যাপার ভাই, আপনি আসেন না কেন, কাজ কাম শুরু হয়ে গেছে? আমি হ্যাঁ ভাই কালকে চলে আসতেছি। যাই হোক, এই কথা বলার পরে আমার তো মাথায় আছে যে আমি ব্যবসা শুরু করছি, আমার এখানে বসে থাকা ঠিক হবে না। ঢাকা আসলাম, আসার পরে পরে কাজ কাম কমপ্লিট করলাম। পরে ওই যে মামার দোকানে কাজ করতাম, সে মামার একটা ম্যানেজার ছিল, সে তার নাম হচ্ছে মিজান, সে আবার দোকান দিছে। আমি আবার তার কাছে বলছি ভাই আমি কিন্তু দোকান দিছি, কারখানা দিছি, আমার মাল লাগবে, আমাকে যদি মাল আপনি না দেন তাহলে কিন্তু আমি কাজ কাম করতে পারবো। মানুষের পরিচিত একটা লোকের কাছে কাজ আনতে। তারপরে সে আমার কারখানার কথা শুনে প্রচুর খুশি, সাথে সাথে আমার বললো কারখানা কোথায় চলে যাবো। সে আসলো, আসার পরে আমাকে এত ভালোবাসে যা বলার বাহির। তাই আইসা দেখে বললো যে খুব সুন্দর হয়েছে, চিন্তা করবো না, কালকে আমার ওখান থেকে মাল নিয়ে আসবো। কাজ কাম শুরু হলো। এভাবে আস্তে আস্তে প্রায় কাজ কাম চলতেছে, খুব ভালোই চলতেছে। বিদ্যুৎ বিলও আসে প্রায় মাসে আমার 4,000। এভাবে আস্তে আস্তে আমি যাদের কাছ থেকে কাজগুলো আনি, আমার এরকম মানে মজুরি মালিক ছিল 5 জন। 2টা মালিক পাইছিলাম, খুবই খারাপ। ওরা ঠিক মতো 7টা টাকায় দিত না, যেরকম 10,000 করে টাকা দেওয়ার কথা ছিল, 10,000 করে টাকা দিত না, টাকা দিত 2,000 3,000 টাকা। এভাবে টাকা দিলে আমার হতো না। এটা হচ্ছে আমার কারখানায় 30,000 টাকা 25,000 টাকা প্রতি সপ্তাহে লাগে। 30,000 টাকা মানে মিনিমাম 20,000 টাকা নিচে হতোই না। যেরকম আমি 12 জন কর্মচারী খাটাইছি, 2টা মেয়ে লোক খাটাইছি, লেডিস, মানে প্রথম লাগে তো সুতা বাস্তু, ওদের বেতন ছিল 2টা মাসে 12,000। তাই 20,000 টাকা হতোই না, কমসে কম 25,000 টাকা লাগতোই। পরে আবার দেখা যাচ্ছে একটু অসুস্থ, সে বলতো যে আমার এই সপ্তাহে 2,000 টাকা বাসায় বাড়াই দিত। আচ্ছা ঠিক আছে, তাদেরকে কাজ করতে হবে। পরে বাড়িতে কথা বললাম যে টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে, কিছু টাকা পয়সার দরকার। বাড়ির তখন আর্থিক অবস্থা তেমন ভালো হয়নি। পরে বড় ভাই বলতেছে আচ্ছা দেখা যাক দেখি কি। পরে আমি দেখতেছি যে বাড়ির তখন টাকা পয়সা সব দিকে আটকানো টাকা, মানে পরের হাতে টাকা। আমি যে 20,000 টাকা আনবো সেই টাকাটাই শর্ট। পরে আমি বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পরে আমাদের এলাকায় এক ভাই আছে, বড় ভাই, আমার চেয়ে বড়, আমার বড় ভাই চেয়ে বড় ভাই বলি, তার সাথে যোগাযোগ করলাম যে ভাই আমার এই মুহূর্তে কিছু টাকা পয়সার দরকার, সুদের উপরে কিছু টাকা দিতে হবে। সে বললো যে আমার কাছে তো টাকা নাই। টাকা অবশ্যই তার নিজের টাকাই, কিন্তু বলতেছে যে অন্য জনের টাকা আইনে দেব, কিন্তু সময় মতো টাকাগুলো দিতে হবে।
পরে আমি বললাম যে 10,000 টাকা দিতে পারবেন? বললো হ্যাঁ দিতে পারবো। টাকাটা অমুক একজনের, কিন্তু প্রতি মাসে মাসে লাভের টাকাগুলো দিতে হবে। কিন্তু আমি জীবনে কখনো ভাবিনি যে আমার সুদের উপরে টাকা নিয়ে ব্যবসা। তখন আমার মাথায় কাজ করতেছে না, কি করবো, ক্যাশ খালি হয়ে যাচ্ছে। তার মালিকটা ঠিক মতো টাকা পয়সা দিচ্ছে। পরে সুদের উপরে টাকা নিয়ে তাই বড় ভাইয়ের কাছ থেকে 10,000 টাকা নিলাম, আর একবার কাছ থেকে 10,000 টাকা নিলাম, 20,000 টাকা নিয়ে ঢাকায় আসলাম। আসার পরে মাথার ভিতরে একটা টেনশন শুরু রয়ে গেল, ক্যাশ কাবারি সব খালি হয়ে যাচ্ছে। এখন আস্তে আস্তে কিভাবে চলবো, সুদের উপরে টাকা নিয়ে চলাফেরা করছি। পরে মাসে 20,000 টাকায় এমন ভাবে টাকা আনছি, 1500 টাকা মানে লাভের টাকা। কিন্তু এমন সময় টাকাটা আনছি মানে ঠেকে গেছি, টাকা যদি না আনি এই কারখানা একেবারে অফ হয়ে যায়। পরে যাই হোক 20,000 টাকা আনার পরে আসার সাথে সাথে তার পরের দিনই 12,000 টাকা শেষ হয়ে গেল। তারপরে আস্তে আস্তে প্রায় 2-3 দিন আর কি গেল, বলতেছে কর্মচারীরা আমাকে 1,000 দিতে হবে, এই বৃহস্পতিবার আমাকে 2,000 দিতে হবে, এরকম করে ওই 20,000 টাকা শেষ। কম বেশি আমার মালিকরা যা দিতেছে চলতেছি ফিরতেছি। এভাবে মাসখানিক যাওয়ার পরে দেখি যে ক্যাশে টাকা নেই, একেবারে ব্যালেন্স জিরো। পরে আবার দেশে গেলাম, দেশে যে আব্বুর সাথে আলাপ করলাম, বললাম যে এভাবে ব্যবসা করা যাবে না, কাছে টাকা পয়সা নেই, তারা যে টাকা পয়সা দেয় আসলে ওই টাকায় হয় না। কারখানাটা মানে চালু করি প্রায় 6-7 মাসের পর ঘটনা, মূল ইয়ে নেই, সব টাকা দেয় না। আমার বিল হয়েছে সপ্তাহে একটা মালিকের কাছে 20,000 টাকা, যারা দিত আমাকে 2,000 কি 3,000। এই লাইনটা এভাবে কিন্তু আমার 2টা মালিক পড়ে গেছে, একেবারে নর্মাল, একেবারে খারাপ। ওরা বিশেষ করে রাজনীতিবিদ জড়িত, তো ঠিক আছে, কথা বললে ওদের কাছে চাপতে পারতাম না। ওই পরিশোধ করবে ওই যে 28 রমজান কিংবা 27 রমজান। হ্যাঁ, এই লাইনটা এভাবে চলে। আমি বলবো আমার মানে এখানে আসছি আমি সত্য কথা বলার জন্য, শুধু একটা কারণে। আজকে আমি একটা কথা, মেন উদ্দেশ্যটা সেটা বলতে পারতেছি না, যেটা কিন্তু যারা এই ব্যবসাটা করতেছে সবাই যদিও জানে যে আমি এই কাজটা করে ওখান থেকে চলে আসছি, সবাই জানে, সবাই আমাকে চিনবে, হয়তো গালাগালি করবে, কিন্তু বলবে যে কথাগুলো সত্য কথা বলে গেছে। পরে ভাই বলতেছে তাহলে তো এখন আর কি করব, ব্যবসা তো দিয়ে ফেলেছিস, তা কম বেশি টাকা দেখি কোথায় পাই নাকি। তো তখন টাকা আসলেও আমি দেখতেছি বাড়িতে টাকা পয়সা নাই। পরে আমি নিজে আর কি আমার বান্ধবের কাছে বললাম যে দেখ এভাবে সমস্যা আছি, কিছু টাকা পয়সার দরকার। আগে যারা বলছিল যে দিবে তাদের কাছে না বলে অন্য লোকের কাছে বলছে, তারা বলতেছে যে আমার কাছে 20,000 টাকা আছে, কিন্তু আমার না, কিন্তু দিতে হবে সুদের উপর। বললাম সুদের উপরে টাকা দিতে হবে, কিন্তু আমি তখন একেবারে আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, সুদের উপরে নিব। এইভাবে করে প্রায় 80,000 টাকা একজনের কাছ থেকে 10,000 20,000 করে 80,000 টাকা সুদের উপরে নিছি। পরে দেখতেছি যে আমার যে টাকা ইনকাম হচ্ছে, কিন্তু ওই জায়গা থেকে ইনকামের থেকে 80,000 টাকার পিছনে দেখা যাচ্ছে প্রায় মাসে 10,000 টাকা চলে যাচ্ছে। তখন আমি এইভাবে টাকা নিয়ে বাড়ি থেকে কিন্তু ঢাকা চলে আসলাম। 80,000 টাকা সুদের উপরে আর 3 লক্ষ টাকা আমার ক্যাশ নিজের। হিসেব করে দেখতেছি 4 লক্ষ টাকা এখানে ঢুকে গেছে। যতই আনতেছি ততই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি যাদেরকে কাজ করে দিচ্ছি তাদের কাছ থেকে কাজ পাচ্ছি না। পরে এভাবে কাজ চিন্তা ভাবনা মাথায় রেখে এমনও দিন গেছে যে বিদ্যুৎ বিলের টাকাটা তাদের কাছে চাইছি, কিন্তু আমি তাদের কাছে তখনও প্রায় 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা পাই। বিলে যে টাকাটা আইছি হঠাৎ করে দেখা যাচ্ছে করবে করে আমি যে বলছি যে মামা আমার 2,000 টাকা লাগবে, মানে সমস্যা আছে, টাকা 2,000 দেন। পরে যাই হোক এমন সময় সেই ডিপার্টমেন্টে আসলে বিশেষ করে যারা শুনতেছে তারা বুঝবে, কিন্তু তারা বুঝে এটাই মানে বিচার করবে তাদের বিবেক দিয়ে। তাদের যদি মানে এই উত্তর গুলো পাঠাইতে পারে তারা, তাহলে আসলে আমার বিশ্বাস সঠিক উত্তর দিবে, যে আমি যেগুলো বলছি সঠিক উত্তর দিয়ে দিবে, যে আমাদের মালিকরা কিভাবে আমাদেরকে নির্যাতন করে। পরে আস্তে আস্তে এভাবে সিজনটা উঠে গেল, শেষ হয়ে গেল, 20 রমজান পার হয়ে গেল। কাজ কাম মানে শেষ করে দিতেছি, প্রতি সবারে করে বিদায় দিব। যারা কর্মচারী ছিল তাদেরকে হিসাব পাতি করে, মালিক যারা ছিল আমার তারা আমাকে বলতেছে, একজনে বলতেছে 30,000 টাকা নাও, একজনে বলতেছে 50,000 টাকা নাও, টাকা নিয়ে আগে কর্মচারী বিদায় করো। আমি একটা জিনিস কি, তখন কম বেশি এই কাজটা সবাই করে, আগে কর্মচারীকে বিদায় দিয়ে দেয়, মালিক হিসাব করে দেয়। যেরকম আমরা একজন মালিক, তাই টাকাই না কম বেশি করে 50,000 30,000 টাকাই না আমি সবাইকে বিদায় করে দিলাম। পরে আরেক মালিকের কাছে গেলাম, সে আমাকে যাইতে বললো যে হিসাব দেবো। যখন কাজ তার কাছ থেকে শুরু করি, সে আমাকে বলছে এই কাজটার রেট দেবো 35 টাকা, কিন্তু ওই ঈদের ভিতরে এসে সে দেখি হিসাব করে রাখছে সেই কাজটার রেট 27 টাকা। আমি হিসাব করলাম যে 8,000 পিস যদি মাল সিলাই করি তাহলে 1 টাকা করে পার পিসে কমলে 8,000। এইভাবে 8,000 টাকা করে যদি মানে একটা পার পিস মালে যদি 7 টাকা করে না থাকে, তাহলে আমার কত টাকা যে লাভটা হবে, সেই লাভের টাকাটা শেষ হয়ে যাচ্ছে। ব্যবসা টিকে রাখবো কিভাবে? আমার লাভের টাকাটা তো যখন চালান আটকে গেছে আমার সব টাকা, তখন তো লাভের টাকা আসলে আমার চালান গুলো ফিরে আসবে। সবাইকে আমি বিদায় করে দিচ্ছি, আমার টার্গেট এটা। কিন্তু সবাই দেখতেছি আমার বয়সটা তখন তো কম, কিন্তু সবাই দেখতেছে আমার কথাগুলো কেউ শুনে না, কেউ রাখে। তাদের মন মতো হিসাব করে রাখছে, তাদের মন মতো হিসাব করে দিতেছে। একটা মালিকের কাছে আমি
হাতে পায়ে ধরে বলতেছি চান্দা যে মামা আমার টাকাগুলো আজকে দেন। সে আমার 40,000 টাকা বাকি রাখছে, যে বলতেছে ঈদের পরে দিয়ে দিব। আমি তাকে বলতেছি যে দেখেন আমি যে বাড়ি যাব আমার কাছে গাড়ি ভাড়া টাকাটাও নাই। যার কাছে 40,000 টাকা পাই সে হাতে পায়ে ধরার পরে সে আমাকে 10,000 টাকা দিয়ে বুঝতে দিল পরিশোধ। হ্যাঁ শোরুম আছে, দোকান আছে, আচ্ছা, যে গাজীপুর পাঠায়, চিটাগাং পাঠায়, হ্যাঁ বিক্রি করে। পরে হ্যাঁ ডিজাইন করে দিত, মেশিন আছে এমব্রয়ডারি মেশিন, এই মেশিন দ্বারাই এমব্রয়ডারি সেলাই করা কমপ্লিট। আচ্ছা। পরে যাই হোক 10,000 টাকা দিল। আমি সবার কাছে বলতেছি যে দেখেন এভাবে যদি টাকাগুলো বাকি রাখেন তাহলে আমি চলবো কিভাবে, আমি যে ঋণ করে টাকাগুলো আনছি পরিশোধ করবো কিভাবে। তারা সবাই বলতেছে যে ঈদের পরে টাকা দেবো, কুরবানি ঈদের আগে টাকা দেবো। রোজা ঈদ শেষ করলাম, বলতেছে কুরবানি ঈদে সব টাকা পেড করে। তাই যাই হোক এভাবে আমার বড় ভাই আসলো, তখন এই চান্দাটির ব্যাপার ঈদের রোজা ঈদের 2 দিন আগে আসলো। সে জানে যে ও বাড়িতে আসবে, কিভাবে কি করবে না করবে আমি যাই। তখন আসার পরে দেখতেছে যে আমার পরিস্থিতি খুবই খারাপ, যে টাকা পয়সা পাবো কম বেশি টাকা, আর যে যার কাছে যতটুকু পাবো সবাই আমাকে টাকা দিতেছে না, সবাই বলতেছে ঈদের পরে। এভাবে আমার বড় ভাই আসলে, আসার পর দেখি পরিস্থিতি ভালো না। আমার বড় ভাই আমার সাথে রাগ করে চলে গেল বাড়িতে। পরে আমি আরেক দোকানে যে বললাম যে আঙ্কেল কিছু টাকা দরকার, তাদের বাড়ি বিক্রমপুর মুন্সিগঞ্জ। বললাম যে কিছু টাকা লাগবে, যদি দিতে পারেন তাহলে আমার খুব উপকার হবে। তোমাকে 40,000 দিয়ে দিছি, আমি যেগুলো টাকা পাই ওইগুলো টাকাগুলো আমার অর্ধেক টাকা দেন, আমি চলতে পারবো, আমি অনেক ঋণ করে আনছি। ব্যবসা করলে একটু দিন করাই লাগে, পুঁজি খাটানি লাগে। আমি চিন্তা করলাম যে বাকি তো আপনার সাথে কোনো কথা না। সেই লোক আবার কি করছে, এমন একটা পজিশন হয়ে দাঁড়ায় কান্দা ছাড়া আর কোনো রাস্তা থাকে না। মানুষের যারা ব্যবসা করতেছে, যারা এই লাইনে আছে তারাই বুঝে। তারপরে সে আবার কি করছে, 20 টাকা মালে 5 টাকা কমায় রাখছে। যে রেটটা 20 টাকা সেটা পার পিসে 5 টাকা কমাই দিচ্ছে। তখন আমি দেখতেছি আমি আমার টার্গেট, আমি এই দোকানে টাকা পাবো 1.5 লক্ষ, ওই জায়গায় টাকা হয়ে গেছে আমার 75,000 টাকা। এইভাবে যাই হোক কান্দাকাটি করে সবাইকে বিদায় করে বাড়ি চলে গেলাম। বাড়ি গেছি তখন আবার আমি 30,000 টাকা ঢাকা থেকে আমার বন্ধুর কাছ থেকে, পকেটে টাকা নাই, সবার কাছে দেখতেছি হিসাব করে প্রায় আমি 2 লক্ষ টাকা বাকি রাইখা, মানে নির্দিষ্ট টাকা তারা যে টাকা কম উঠাইছে কম দিছে, তারপরেও আমি 2 লক্ষ টাকা রাইখা বাড়িতে যাচ্ছি। তাই এখন আমি বাড়িতে যাব তখন আমার কাছে প্রায় 40-42 হাজার টাকার মতো। দেখছি যে এই টাকাটাই আমার হইতেছে না, আর কিছু টাকা নিয়ে গেলে আমার কিছুটা আর কি ভালো থাকতে পারবো বাড়িতে গেলে। তখন আমার একটা বন্ধু ঢাকা থাকে, ওরা 2 জন বন্ধু খুবই ক্লোজ, খুবই ভালো। তখন একজনের নাম হলো হীরা। তখন তার কাছে আমি বললাম যে ভাই আমি তো বাড়ি যাবো, টাকা পয়সার সমস্যা, তো আমার 40 টাকা দেন, আমি আপনাকে কুরবানিতে দিয়ে দেবো। তখন 40,000 টাকা কমাইতে 30,000 টাকা আসলো। সে বললো স্ট্যাম্পের মাধ্যমে টাকা দেবো। পরে 30,000 টাকা নিয়ে তার কাছ থেকে বাড়ি চলে গেলাম। মোটামুটি আমার কাছে প্রায় 70,000 টাকা কিছু ঋণ দিলাম। এর মাঝে একটা কথা বলিনি, সেটা হলো এক লোক দিয়ে আমি কাজ কাম উঠাই সারতে পারিনি, মানে কমপ্লিট করে সবাইকে দিয়ে সারতে পারিনি বলতে, আর আমার একটা বন্ধু ছিল এখানে, ওই বন্ধু দিয়ে কিছু কাজ করাইছিলাম। সেই বন্ধু আমার কাছে যে টাকা পাইতো, ওকে আবার সেই টাকা ও বাড়িতে চলে গেছে, আমি ওই সাইডে বাড়িতে চলে গেছি। ওর সাথে আমার সাক্ষাৎ হয় নাই, আমার সাথে আমি ওর সাথে সাক্ষাৎ করিনি। দেখা যাচ্ছে ও প্রায় আমার কাছ থেকে কাজ নিয়ে প্রায় 15-16-17 হাজার টাকার কাজ করছে, যে সেই টাকাগুলা দেই নেই। ও আমার প্রতি খুব রাগ। ও ঈদের পরে আসার পরে আমার সাথে ভালো কথাবার্তা বলছে। আমি মানে বলছি তুই আমাকে একটা সপ্তাহ সময় দে, আমি তোর 1 সপ্তাহের ভিতরে টাকা পয়সা দিয়ে দেবো। তখন মার্কেটের যে ম্যানেজার তার কাছে ও যাইয়া তখন বিচার দিল যে মামা এমন এমন ঘটনা হয়েছে যে ও ঈদের আগে আমাকে দিয়ে কাজ করাইছে, প্রায় আমি 16-17 হাজার টাকা পাই, ও টাকাটা দেয় নাই। পরে আমি যে মার্কেটের ম্যানেজারের সাথে দেখা করলাম যে মামা এমন এমন ঘটনা, তাই কি করা যায়। আচ্ছা ঠিক আছে, কালকে এটা নিয়ে কথা বলবেন। আমার শরীরটা অসুস্থ ছিল, আমি একটা বাসায় যাই শুয়ে রয়েছি, আমি আর আসতে পারিনি। তার পরের দিন সে আমাকে ওই বন্ধু ফোন দিছে, কি ব্যাপার কোথায়। আমি কই ভাই খুব কষ্টে আছি, শরীরটা ভালো না, জ্বর আছে, শরীরটা দুর্বল। তো ম্যানেজারের কাছে বলছে যে ও চলে গেছে, নয় আজকে আর আসবে না। দেখেন আপনার কাছে কথাটা বললাম, ও আপনার কথা শুনলো না। তখন ম্যানেজার মনটা খারাপ করছে, রাগ করছে। আমি আসলাম 2 দিন পরে মনে হয় ম্যানেজার আমাকে ডাকাইলো, গেলাম। মানে খুব মন খারাপ করে কথাবার্তা বলতেছে, বকাবকি করতেছে। আমি কিন্তু ডেট নিছি যে এদিনকে তোকে টাকাটা দিব। ও আমার কথা হলো 5টা দিন, এতদিন অপেক্ষা করছিস, প্রায় কমপক্ষে 20 দিন অপেক্ষা করছিস, তুই 5টা দিন অপেক্ষা করে দেখ আমি দিতে পারি কিনা। ওকে হাতে পায়ে দিলাম যে এই ব্যাপারটা নিয়ে এই জায়গা না যাওয়াই ভালো। তার মাঝখান দিয়ে রাজনীতির সাথে জড়িত হই, কিছু কিছু লোকের সাথে সম্পর্ক হয়ে যায় ভালোই, তারা খুবই ভালো লেভেলের লোক। তাদের কাছে আমি বললাম এমন ঘটনা। তখন ওই মার্কেটের ম্যানেজারের বিরুদ্ধে আমাদের যে সভাপতি সাহেব, আমরা যাদেরকে আমাদের লিডার, আমাদের রাজনীতিবিদ যে
তাদের কাছে বললাম যে এমন ঘটনা, ও যে ওর কাছে বিষয় দিছে। তাই আমাদের লিডার দেখে আবার যে ম্যানেজার, সে আবার ভয় পায়। একত্রিত হলো, হওয়ার পরে বলতেছে ম্যানেজারের সেদিনকে কোনো কথাবার্তা বললো না। আমি আবার বললাম যে এটা যা হবার তাই হবে, এখন আর কোনো কথাবার্তা বলার কোনো দরকার নেই। সে যেহেতু পারতেছে না কইতে, কিন্তু সে একটা পয়েন্ট খাটাইছে যে এখন বলবো না অন্যদিন বলবো। পরে যে আমার যে লিডার আনছিলাম সে চলে গেল, ওই দিন পার হয়ে গেল। আমাকে জিজ্ঞেস করলো টাকা দিবি কবে। আমি বললাম যে আমাকে একটা সপ্তাহ সময় দেন। একটা সপ্তাহ সময় না দিয়ে আমার কারখানাটা অফ করে দিছে ওই ম্যানেজারে। তাদেরকে বলছে দোকানে তালা লাগাই থাও, কিন্তু দোকানে আমার কিন্তু প্রায় 2.5 লক্ষ টাকার জিনিসপত্র, দোকানের মাঝে সবকিছু মিলিয়ে আমার নিজেরও কিছু মালপত্র আছে, তালা লাগাই দেয়। তখন আমি চিন্তা ভাবনা করে যাই। তখন আমি টাকা পয়সার ব্যবস্থা করতেছি, কিন্তু টাকা পয়সার ব্যবস্থা যাদের কাছে যাইতেছি তারা তো বলতেছে যাদের কাছে টাকা হবে তারা বলছে কুরবানি দিয়ে টাকা দিবে। আমি কোন জায়গা থেকে টাকা পয়সা আনতে পারি নাই। পরে আমি কিন্তু ওই যে 3 লক্ষ টাকা সর্বোচ্চ নিয়ে নামছি 80,000 টাকা সুদের উপরে। 80,000 টাকা সুদের উপরে এই চালানটা কিন্তু 80,000 টাকার সুদ যে জানছি এটা কিন্তু 1 টাকাও দিইনি আমি। সুদের টাকা কিছু কিছু দিয়ে রাখতেছি। পরে ওই কোরবানিদের ভিতরে দেখতেছি যে 80,000 টাকায় আরো 80,000 টাকা সুদ হয়ে গেছে। তো দেখতেছি যে টাকা ডাবল হয়ে যাচ্ছে, শুধু টাকা বাড়ছে। তখন আমি হিসেব করে দেখতেছি যে টাকা মানুষের কাছে পাবো, কিংবা আমার দোকানের যে মালপত্র আছে ওরা তো এখন বিক্রি করে ফেলবে। আমি কম বেশি কিছু কিছু লোকের কাছে জানাইলাম, যাদের সাথে বিক্রি করে ফেলবে, যারা মার্কেটের সেক্রেটারি, সভাপতি, তারা আলোচনা করবে। কিছু কিছু কাজ করাইছি মানুষকে দিয়ে, এই টাকাও ছিল, আবার সুদের টাকাও কিছু ছিল, মিলে আপনার পরে গড়বড়ের কিছু টাকা বেজে গেছিল। পরে এই টাকার জন্য চাপ দিয়েছে, কিন্তু হাদা মালের আধা লাভ একটা কথা আছে। তাই এই চাপের পরে আমি একটা ডিসিশন নিলাম যে সবকিছু বিক্রি করে দেবো। বিক্রি করে সবকিছু ওকে হয়ে গেল, বিক্রি করার কথা বিক্রি করে দিলাম মাত্র 90,000 টাকা। প্রায় 2,40,000 টাকা জিনিস, প্রায় 3 লক্ষ টাকা ঋণ 90,000, তখন প্রায় 2 লক্ষ টাকা পাবো। 2 লক্ষ তারপরে বিক্রি করে দিলাম। দেওয়ার পরে কম বেশি যেখানে যে সব টুকটাক মেটেরিয়াল আনতাম, কম বেশি টাকা পয়সা পাবো। সবাইকে ডাকালো তারা, আমাকে মার্কেটের সভাপতি, আমার কাছে যারা টাকা পাইতো তাদেরকে চাপাই আনছে সবাইকে, যে ওর কাছে কিরা কত টাকা পাবা, এখানে বসো, একটা পার্সেন্টেজ করলো যে একজনে 10,000 টাকা পাবে। 10,000 টাকা একটা পার্সেন্টেজ করলো, 10,000 টাকা দেখা যাচ্ছে অর্ধেক টাকা সভাপতিরা তো দিয়ে দিলে কোনো সমস্যা থাকবে না। আমাকে বলছে যে সদরঘাট থাকবে, তোমার কোনো সমস্যা হবে না। তারা মিলটাল করে দিল। মিলটাল করে দেওয়ার পরে আমি তো নিঃস্ব, আমার তো আর কিছু নেই। আমি যে যাদের কাছে টাকা পাই তাদের কাছে যে হাতে পাই ধরি, 500 টাকা দেয়, 1,000 টাকা দেয়, এরকম করতে করতে দেওয়াই অফ করে দিল। তুমি দোকান অফ করে দিছো, কাজ করাবো কারে দিয়ে, টাকা দিব কেন, তুমি ব্যবসা শুরু করো, টাকা দিব। এভাবে আমি চিন্তা করলাম না, এইভাবে জীবনটা চলবে না। পরে কুরবানি দিয়ে বাড়ি যাইনি। কুরবানি দিয়ে একটা বন্ধুর সাথে ছিলাম, ওর নাম মিলন, ওদের বাসায় ছিলাম। ঈদের দিনই কিছু কাজ কাম করছি, প্রায় 2,000 টাকা পাইছি কুরবানি দিতে। নামাজ কালাম পরে নামাজের পরে একটা কাজ করছি, টাকা পাইছি। 2,000 টাকার পরে আমি বাড়ি থেকে আমার আম্মু ফোন দেয়, অনেক কান্দাকাটি করতেছে যে তুমি বাড়িতে নাই, আজকে কি তোমার হইলো? ঠিক আছে তুমি বাড়িতে নাই, কিন্তু আমি বাড়িতে যাচ্ছি না, শুধু চোখের লজ্জায়। এত টাকা পয়সা নষ্ট হয়ে গেল, কিংবা মানুষের কাছে পাই দিতেছে না। পরে বন্ধু আমাকে বললো যে তোকে নিয়ে আমি তোদের দেশে যাব, তুই আমার সাথে থাকবি, যা হয়েছে আমি শুনবো, কিংবা যা হয়েছে আমি বলবো, কোনো সমস্যা নেই। তাই বাবা মা যতই ভালো থাকুক না কেন, কোন একটা কারণে কিন্তু একটু মনটা নষ্ট হয়ে যায়, যে এত টাকা পয়সা কি করলাম, কিংবা কেন নষ্ট হলো। সবাই আমাকে বলে যে আমি নাকি কোন মেয়ের পিছিয়ে টাকা পয়সা নষ্ট, কিন্তু এটা বলার কথাই, এমন একটা কাজ হয়ে গেছে, কিন্তু আমি কোনো মানুষকে বোঝাইতে পারতেছি না যে এইগুলা আমার দ্বারা সম্ভব না। ওইও আমার বন্ধু, ওই আমার গাড়ি ভাড়া টাকা দিয়ে আমাদের বাড়িতে নিয়ে গেল। আমাকে দেখে সবাই এই যে আমার মাথার, ভাই আমার বয়স কিন্তু বেশি না, আমার মাথার চুলগুলো সাবান দিলে পড়তে পড়তে সব শেষ হয়ে গেছে, মাথার চুলগুলো পেকে গেছে। মানুষ বলছে তুই মারা যাবে। চেহারাটা এমন পরিবেশ হয়েছিল, টাকার চিন্তায়, খাওয়া নাই দাওয়া নাই, ভাত খেতে বইছি, চোখের পানি, ভাত ভিজে গেছে চোখের পানি দিয়ে, ভাত পেটে ঢুকিনি, এত চিন্তা, পেটের ভিতরে এত ক্ষুধা লাগছে, খাইতে পারছি না। বাড়িতে যাওয়ার পরে আব্বু বলতেছে যে একটা কথা বলছে, কথাগুলো যেই যত কথা বলছে সব কথাই শুনতে আমার খুব কষ্ট হয়েছে, মেনে নিতে পারি না। বলতেছে যে কোন মেয়ে পছন্দ করছিস, কোন মেয়ের পিছিয়ে টাকাগুলো নষ্ট করছিস। আমি শুধু কান্না, আমার শুধু কান্না ছাড়ার কোন রাস্তা নাই। কারে বুঝাবো, কারে বলবো, কারে বুঝাই? আমি বুঝাই একটা, তারা বুঝে উল্টাটা। তার বন্ধু বান্ধব বলে যে টাকা পয়সা কিভাবে নষ্ট হলো, এই টাকা পয়সা নিশ্চয়ই তুই কোন একটা খারাপ কাজে লাগাইছিস। আমার লাইফে আমি জীবনে কোনোদিন হলে আজ পর্যন্ত একটা ছবি দেখিনি, আমার টিকিট কিনে একটা নাটক আজ পর্যন্ত দেখিনি, কিন্তু মানুষ এগুলো বিশ্বাস করে না। আমার কোনো বাজে নেশা নেই, ছবি দেখার, তারপরে হলে যাওয়ার, যাত্রা দেখার, এগুলো কোনো নেশা নাই। শুধু গানের ভিতরে গান শোনা কিংবা গাওয়া, এটাই হলো আমার নেশা। পরে বাড়ি 4-5 দিন থাকার পরে আমি চিন্তা করলাম যে ঢাকা জায়গা। পরে ঢাকা আসলাম। ঢাকা এসে
যাত্রাবাড়ি কাজে লাগলাম একটা লোকের মাধ্যমে। সে আমাকে বলল যে তুমি এখানে কাজ করবা, সবাইকে যদি 10 টাকা দিই তোমাকে 10 টাকার জায়গায় আমি 12 টাকা দিব। সেই মালিকে কিছু বুঝে না, আমার পরিচালনা করতে হবে। তারপরে এলো পরে আমার পরিচালনা করতে হবে, সেই চিন্তা ভাবনায় আমি বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার একটু ইনকাম ভালো হবে, 10 টাকার জায়গায় 12 টাকা পাবো, কিন্তু আমার একটু পরিশ্রম হবে, ঠিক আছে। এখানে একটা বছর থাকার পরে যাদের কাছে টাকা ঋণ, ঢাকা থেকে যে 30,000 টাকা আমার বন্ধু দিল, ও তাদের সাথে ফোনে যোগাযোগ হয় শুধু, কিন্তু দেখা সাক্ষাৎ হয় না। মানে আমি এলোমেলো হয়ে গেছি, লজ্জায় দেখা করতে পারতেছি না। পরে যাত্রাবাড়ি কাজ করতেছি, হঠাৎ করে প্রায় 2 মাস যাবার পরে, কিন্তু আমার ঠিকানা কেউ জানে না। হঠাৎ করে আমার ওই বন্ধু দেখি দরজার সামনে হাজির, যা বলতেছে ধরে নিয়ে চল, ওকে নিয়ে যাবো। এভাবে নানান পদে নানান কথায় বলতেছে। আমি সময় নিলাম যে একটা সপ্তাহ সময় দেন আমাকে, আমি দেখি কিছু করতে পারি কিনা। পরে মালিক বলে আসলো, হুমকি দিয়ে আসলো, ও যদি এখান থেকে চলে যায় তাহলে কিন্তু আপনাকে ধরবো। পরে আমার আমি এখান থেকে মানে যাবো না এই বিশ্বাস আছে, যে তাদের সাথে আমি দেখা করবো, দিতে পারতেছি না, সময় নেবো। পরে কাজ কাম আস্তে আস্তে করতেছি, কিছু কিছু টাকা দিতেছি। এভাবে প্রায় আমি 80,000 টাকা ঋণ পরিশোধ করে ফেলছি। ঋণ কিংবা কারো এক বন্ধুর কাছে 5,000 টাকা নিছি, এভাবে নিছি হালাতের মাধ্যমে যে আমি এত 6 মাস করে দিব। পরে প্রায় 80,000 90,000 টাকা ঋণ শোধ করে ফেলছি। পরে আস্তে আস্তে ওই যাত্রাবাড়ি যে ছিলাম, এই প্রায় 80-90,000 টাকা আমি কাজ করছি প্রায় 8-9 মাসে। 9 মাসে তখন রোজার ঈদ শেষ হয়ে গেছে আবার। তো ওই যে লোকের কাছ থেকে কিন্তু মেশিন নিয়েছিলাম ব্যবসার সময়, আমার কাছে কিছু টাকা পাইতো। যাত্রাবাড়ি থেকে চলে গেলাম রোজার ঈদে, সে কুরবানি ঈদের আগে আমাদের বাড়িতে গেছে। পরে ডেট নিল, কাজ করে টাকা পয়সা শোধ করে দেবো আপনার, 3 মাস লাগে 4 মাস লাগে, আমি কাজ করে টাকা পয়সা শোধ করে দেবো। এই কথার পর তারা চলে আসলো। তারা দেখতেছে যে আমি একটা টাকা দেওয়ার মতো আমার কোনো সমর্থন নেই। পরে আসার পরে তার ওই জায়গা তার দায়িত্বে 2 মাস কাজ করলাম। 2 মাস কাজ করার পরে কুরবানি ঈদ শেষ হয়ে গেল, বাড়ি যাওয়ার সময় তাকে আমি 5,000 টাকা দিয়ে গেলাম। কুরবানি ঈদের পরে আবার আমি ঢাকা আসলাম, সে আমাকে বলতেছে যে এখন কি করবা, ওই মেশিন এলা। আমি বললাম যে এখন কি করবো, আপনি একটা বুদ্ধি দেন। সে আমাকে বললো যে আমি একটা ব্যবসা ধরাই দেবো, সবকিছুই আমার, তুই শুধু পরিচালনা করবি, 50% লাভ, যা লাভ হয় তোর পরিশ্রমের বিনিময় অর্ধেক, আর আমার যে টাকা চালানের বিনিময় আমার অর্ধেক। আমি কাছে ঠিক আছে। পরে চিন্তা ভাবনা করে দেখলো যে হয় না। পরে আমার বলতেছে তোকে আমি আবার 5টা মেশিন দিই, টাকা দিতে হবে না, তুই কাজ করে আমার টাকা শোধ করবি। এটা হলো আপনার 2013 সালের শেষের দিকে মনে কর। পরে বলতেছে যে তুই কাজ কর, সবার সাথে আলাপ কর, আগে যাদের কাছে টাকা পাবি ওনার সাথে দেখা সাক্ষাৎ কর। পরে আমি বললাম যে ভাই দেখা সাক্ষাৎ করছি, কাজ হবে না, এখানে তারা এখন বলবো যে আমি চিনি না, চিনবে ঠিক টাকা না দিলেই কথাই বলবে। পরে 5টা মেশিন আমি বাড়িতে ফোন দিলাম যে আমার 5,000 টাকা লাগে, দোকানের অ্যাডভান্সের অগ্রিম মানে সিকিউরিটি দিতে হবে, কিন্তু বাড়ি থেকে টাকা আনা আমার পক্ষে সম্ভব না। বড় ভাই আমার জন্য টাকা পয়সা অফ করে দিছে। ফোন দিলাম আমার আঙ্কেলের কাছে, আঙ্কেল আমার 5,000 টাকা মিল করে দেন। পরে বলতেছে কি করবি, এই সমস্যা। আচ্ছা ঠিক আছে, 2 দিন পরে আমি দেবো। এভাবে কুড়ায় কুড়ায় কারো কাছে 2,000, কারো কাছে 500, কারো কাছে 1,000 নিয়ে আমি কারখানার আবার নতুন করে 10,000 টাকা অ্যাডভান্স দিই। একটা রুমের অর্ধেক একটা রুম নেই। নেওয়ার পরে কাজ কাম মেশিন পত্র উঠাইলাম, কাজ কাম শুরু করলাম। যাদের কাছ থেকে আস্তে আস্তে মালপত্র আনি, কাজ কাম করতেছি। আমার টার্গেট যে যা এই কাজগুলো আমার যে যাদের কাছে টাকা পয়সা পাই, শুধু আমার জীবনটা নষ্ট করছে তারা। আমার যদি আমার টাকাগুলো সুন্দর মতো ঋণ পরিশোধ করতো, সুন্দর মতো মজুরিগুলো দিত, আমার এই কষ্টগুলো করতে হতো না। আজকে আমাকে এই মেশিন দিল, আমি কারখানা আবার নতুন করে শুরু করলাম। আমার টার্গেট তখন হয় নাই যখন 6 মাস পার হয়ে গেছে। আমার একটু ও চলে গেছে কাতার, ও আমার মতো একটা দুর্ঘটনা ঘটাইছে, করে চলে গেছে কাতার অন টাইম। মানে 1 সপ্তাহের ভিতরে ভিসা পাসপোর্ট বাইর করে, ও আবার খুব চালাক। তো ও চলে গেছে, ও আমাকে বলছিল যে তোর একটা ভিসা আছে, তুই চলে যাবি, সমস্যা নেই। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা কম বেশি জমা দেওয়ার জন্য রেডি হলাম। তো ওই জায়গা যে কাজ কাম করতেছি, ব্যবসা করতেছি, ওখানে প্রায় 5 মাস পরে আমার মাথায় একটা টার্গেট আসলো। এদের মতো ব্যবসায়িকরা আজকে এই পথে মানুষ নামাই দিছে, ঠিক মতো টাকা দেয় না, ঠিক মতো খরচ দেয় না, কত কষ্ট করে মানুষের যে ছাড় পোকার কামড় খায়। একটা রাত মনে হয় সময় মতো ঘুমাইতে পারবে না, কোন একটা দর্জি শ্রমিক ঠিক মতো মানে ঘুমাইতে পারবে না, এমন পরিবেশ। একজন এসে বলতেছে কাজ করো না, একজন এসে বলতেছে কি ব্যাপার খালি শুয়ে থাকো, মোবাইল টিপো। যাই হোক, 5 মাস পরে আমার এরকম একটা টার্গেট আসলো। আমি সবার যাদের কাছ থেকে কাজ আনি, টার্গেট আসলো যে প্রতি মালিকের কাছ থেকে 2,000-3,000 পিস করে মাল আইনে আটকাই দেব। তারা জানবে যে আমি মালগুলো সিলাই করতেছি, কমপ্লিট করতেছি, কিন্তু আসলেও মালগুলো অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে। যে আমি যে মালগুলো আনতেছি, এই মালগুলো আগে যে মাল আছে ওইগুলো সেল দিব, আর পরে যে মালগুলো আনতেছি ওইগুলো
বাইরে বিক্রি করে দেবো, কিন্তু আনতে চাচ্ছি। আমার সবচেয়ে বড় কষ্ট হলো যে আমি প্রথম বছরে যে ব্যবসাটা দিলাম, যারা আমাকে এভাবে ঠগাইলো, সত্যটারে মিথ্যা বানাইলো। হ্যাঁ, এই একটা লজ্জিত যে আজকে আমার বাবা মা, বন্ধু বান্ধব, এলাকার সমাজের লোক আমাকে দেখতে পারে না, শুধু বলে যে তুই অফিসের টাকা নষ্ট করে ফেলছিস। আমি কিন্তু যাদের কাছ থেকে কাজগুলো নিয়ে আসছি তারাই আমাকে টাকা দেয় না। তারপরে পরিকল্পনা হলো যে মালগুলো আনবো আর গোপনে গোপনে বিক্রি করবো। তখন আমি আমার ওই বন্ধুটা আমার বললো, যেটা চলে গেছে কাতারে, ও বলতেছে যে ঈদেরও এখনো প্রায় 2 মাস বাকি, এখন না কিন্তু সবে বরাত বের হয়ে যাক, তখন থাকবে প্রায় 1.5 মাস, তখন থেকে এটা মাথায় নিতে হবে, কারণ এখন থেকে মাথায় নিলে সমস্যা, বিদেশে চলে গেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে সবে বরাত বের হয়ে যাক। পরে সবে বরাতের পর থেকে মানে যে সব মালিকের কাছ থেকে কাজগুলো আনতাম, ভাবলাম কি যে এই মালিকের মাধ্যমে অন্য জায়গা থেকে আনবো এগুলো, কারণ ওদের মাল তো দোকানে আছেই, তাই মালগুলো অন্য জায়গা থেকে আনবো যাতে করে ট্রেন না পায়। পরে মালগুলো অন্য জায়গা থেকে আনতেছি, দেখা যাচ্ছে একজনের কাছে গেছি যে মামা, তখন আবার ঈদের সময় রমজান মাসে যেটা 40 টাকা রেট, সেটা রেট 80 টাকা, মানে ডাবল হয়ে যায় সিজন আসলে। পরে সিলানোর জন্য তারা পুরো পাগল হয়ে যায়, সিলাই করে কিভাবে মাল আনতে হবে, 5000 পিস 10,000 পিস পেলে ভালো। পরে আমি বললাম মামা 5000 পিস মাল আমাকে দেন। 5000 পিস মেশিন কয়টা চলে? 5টা চলে। না, তুমি 2000 পিস মাল লাও। কত করে রেট? তুমি যদি সিলাই করে দাও সুন্দর করে, তোমাকে 70 টাকা দিব। আমি মানুষ 80 টাকা দিচ্ছি, আপনি 70 টাকা দিবেন? না, হবে না। আচ্ছা ঠিক আছে, দিয়েন, 70 টাকায় হবে। মালের সাথে দেখা যাচ্ছে 10,000 টাকা দিছে, 2000 পিস 3000 পিস মাল দিছে, যে তুমি 15 রমজানের ভিতরে মালগুলা সাথে মালের সাথে 10,000 টাকা। দেখা যাচ্ছে এক মালিকে 2000 পিস মাল দিছে। তখন আমি ওর সাথে আলাপ করি যে এই লোকটা কারা, মাল কারা মাধ্যমে সেল দেওয়া যাবে। মনে করবি যে তুই যে মার্কেটে থাকিস এই মার্কেটে এভেলেবেল লোক, কিন্তু এমন কাজ করবি যে গলা পানির ভিতরে যদি মাছ ধরে আসো, গায়ে যেন কাদা না লাগে, তাহলে কিন্তু জানে মেরে। আমার বন্ধুর সাথে সাঁতার গেছে, ও বলতেছে যে দেখ, এমন কাউকে বিশ্বাস, ও তোর জন্য জান দিয়ে দিবে কিন্তু বিশ্বাস না, কারণ তুই কিন্তু বাঁচতে পারবি না। পরে যাই হোক, আমি এই কথাটা মাথায় রাখলাম। তারপরে সেটা আমি ভাবতে লাগলাম যে এই ব্যাপারটা যদি জানে হয়তো আমার জানটা শেষ করে ফেলবে, কারণ আমি ভাবতেছি যে কাজটা করতেছি, কারণ আমার হাত দিয়ে আমি যে সব মানুষ মারছি, আমি অনেক উপর পোস্টে রাজনীতি করে আমাদের মানে যেভাবে মানে যেসব লোকের সাথে পরিচয় হচ্ছে, অনেক মানে পাইছি, মানুষের কাছ থেকে আশ্বাস, ভালোবাসা সবই পাইছি। তাই সেই আমরা চোর কিভাবে পিটায়, মানুষ অপরাধী করলে কিভাবে পিটায়, আমি পিটাইছি। একটা বিচার করলে, মার্কেটের সভাপতিরা বিচার করলে আমাকে নিয়ে সেই অপরাধীকে মারতো, আমি মানুষ মেরে থানার 4 সাইড দিয়ে মালা পরায় ঘুরাইতাম। আমি মানুষ হাজার হাজার, ঢাকার সদরঘাটে একটা মিছিল হবে, আমার ডাকতে হতো, একটা সমাবেশ হবে, আমার ডাকতে হতো। এবং সেই জিনিস সবসময় মাথায় রাখি। পরে ওই পার গেলাম, নদী পার হইলাম, মানে এই কাস্টমারকে ফোন দিলাম, মানে ওকে বললাম যে ভাই আপনি কোথায়? বললো যে আমি তো বাসায় আছি, আমি আপনার সাথে একটু দেখা করবো, কোথায় আছেন? একটা ঘাটের নাম বললো, নদী নৌকা পার হয়ে যাইতে হবে। পরে আমি ওখানে গেলাম, যাওয়ার পরে দেখে আইছি। আসার পরে বললাম যে ভাই এমন এমন ঘটনা, 5000 পিস মাল আছে, যদি একটু সেল দিয়ে দিতে পারেন, কত করে পার পিস? তখন আমি বললাম যে মালের রেটটা হয়েছে 150 টাকা, কাস্টমারের রেট আছে 600-700 টাকা পাইকারি রেট, ওখানে 150 টাকা করে, মানে সিলাই করা ছাড়া। আমি সিলাই করে দিতেছি না, আমি তো সেল, তাহলে প্রায় এই যে 150 টাকা ধরে প্রায় 200 টাকা করে যদি পড়তায়, সব মিলে আপনার তারা বেশি লাভ করে না, তাদের প্রায় 400 টাকা 350 টাকা করে লাভ। তারা গাড়ি ভাড়াতে মাল নিবে, আনবে, যাবে। আমি বললাম যে আমাকে 150 টাকা করে দিবে, আমি 5000 পিস মাল দিব আপনাকে আজকে দিনের ভিতরে। সে আমাকে বলতেছে যে তাহলে তো টাকা 50,000 টাকা রেডি করতে হয়। আমি বললাম 50,000 টাকা রেডি করলে হবে না, কিন্তু মাল আমি যা দিব আপনাকে সব টাকা আমার সাথে সাথে পেড করতে হবে। এক মালিকের কাছ থেকে 3000 পিস মাল আনি, তার কাছে মাল দিই, সে দেখা যাচ্ছে বিল আসছে 50,000 টাকা, সে আমাকে 30,000 টাকা দিচ্ছে। এরকম করে প্রায় তার কাছে, মানে একেবারে সব জায়গাতে ছড়াইছি তা না, একজনের সাথে আগে কিছুটা সেল সম্পর্ক হইতেছে। তখন রমজান মানে যাচ্ছে প্রায় 10 রমজান শেষের পথে, কিন্তু আমার টার্গেট যে 20 রমজানের ভিতরে, সেভাবে তারে মাল দিতেছি, প্রায় তারে 4 লাখ টাকার মাল দিছি, 4 লাখ টাকার মাল দিছি। ওই জায়গায় 2 জন মালিকের প্রোডাক্ট জয়েন হচ্ছে, মানে আমি যে করছি তখন আমি সবকিছু আমার মনে হয় যে আমার নিজের ভিতরে আমি তখন হাঁটতাম রাস্তা দিয়ে, আমার মনে হয় আমার সাথে আমি নেই, মানে সবকিছু হারাই ফেলতাম। যে বসে যদি এখানে বসে আছি, উঠে দাঁড়াবো, তখন মাথার ভিতরে শুধু অন্য একটা বুঝতে পারতাম না যে আমি আমার আছি নাকি অন্য কেউ, বুঝতে পারতাম না।
তাই সাহস করে ফেলছি যে কাজে হাত দিয়ে ফেলছি, এখন পিছনের পাও দেওয়ার কোনো ক্ষমতা নেই। কারণ যেখানে প্রায় তাদের আনুমানিক হিসেব 20 লাখ টাকার মাল চলে গেছে, আমি নেই 4 লাখ টাকা ভাই। তারপরে যখন ওই লোকের কাছে 4 লক্ষ টাকা কমপ্লিট হয়ে গেল, আমার মালের রেট যে 4 লক্ষ টাকা আপনার কাছে আমি মাল দেওয়া হয়ে গেছে, আপনি আমাকে দিচ্ছেন প্রায় 2 লক্ষ টাকা। আস্তে আস্তে সে আমাকে বলতেছে তুমি আমাকে আরো প্রায় 3-4 লক্ষ টাকার মাল দিবা। আমি তাকে বলতেছি যে না, মাল আর নেই, যে যার মালগুলো আইনে দিছি সে বিদেশে চলে যাবে, তার ডেট পড়ে গেছে, সে নিজে মাল করতো, সে বিদেশে চলে যাবে, যার কারণে মালগুলো আইনে দিছি, কিন্তু আপনি বিলগুলো পেড করেন, ঠিক আছে, না হলে কিন্তু অবস্থা খুব খারাপ। না, বিল দেয়নি। ওই যে 2 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, 150 টাকার উপরে 4 লক্ষ টাকার মাল দিলাম, সে আমাকে 2 লক্ষ টাকা প্রায় পেড করছে, আর 2 লক্ষ টাকা পাই। সে আমাকে 5,000-10,000 টাকা করে প্রায় 1.5 লক্ষ টাকা বাকি ফেলা রাখলো। ওর কাছে আমি কোনো মাল দিলাম না। পরে আমি হিসেব করলাম যে একটা 10,000 পিস মাল, যে আনুমানিক 200 টাকা করে, মালগুলো খুব ভালো মাল, যে 200 টাকা করে যদি বেচা যায় তাহলে কত। তখন আমি চিন্তা করতেছি যে কি করবো, 10,000 পিস মাল কি ছেড়ে দেবো? এই জায়গা থেকে আইনা ছেড়ে দিলে কেমন হবে, পারবো নাকি, সহ্য করতে পারবো, এত বড় রিস্ক নিতে পারবো? পরে কি করব, রিক্স একটা নিয়ে ফেললাম। প্রথমে 3,000 পিস মাল আনলাম, আল্লাহ মন একটা মালিকের কাছ থেকে মাল আইনে, তখন কারখানায় নিয়ে আসলাম, আইনে স্টক করলাম, মানে দোকানে রাখলাম আমার নিজেরই। বলতেছে, সবাই বলতেছে মাল কি সিলাই করার জন্য আনছেন? আমি কই না, এগুলো অন্য জায়গাতে সিলাই করে এনে দেবো, অন্য জায়গার কাজ শেষ হয়ে গেছে, তা আমার এই জায়গাতে সিলাই করে নিবো, মানে আমি সিলাই করার জন্য আর কি আনছি, ওদেরকে সিলাই করে দিব। এইগুলো কিন্তু আমার কারখানা রেখেন না। এরপর পরে কিন্তু মাল বিক্রি করার কথাও কিন্তু প্রায় শেষ হয়ে যায়, ওর সাথে কথা হইতেছে। পরে আস্তে আস্তে হিসেব দিতেছে, আমার 120 মালের দাম 10,000 টাকা, 220 মালের দাম 20,000 টাকা, 320 মালের দাম, মানে আবার হিসেব করতেছে 200 টাকা করে। আমি শুনতেছি ফোনে বলতে, ক্যালকুলেটর ঠিক আছে, হিসেব করতেছে 120 মালের দাম 20,000 টাকা, এরকম শুনতেছি। এরকম করে ও বলতেছে যে আমি 2 লাখ টাকার মাল নিতে পারবো, তুমি আমার যে মাল দাও না কেন। ও একটা কথা মানে বলে ফেলাইলো যে যেই মালই দাও না কেন, এভারেজে আমি তোমার 2 লাখ টাকা দিব, তুমি আমার 3,000 পিস মাল দিবা, মানে যেই মাল দেও না কেন, এভারেজে একটা চুক্তি হয়ে গেল। তারপরে আমি কি করলাম, আমি আচ্ছা ঠিক আছে, আমি তাই করবো, আর কোনো কথা নাই। বস্তা বইরা প্রতিদিন একটা বস্তায় 500 পিস করে মাল নামাইতাম মার্কেট থেকে। মার্কেটে আবার সিকিউরিটি গার্ড ছিল, কিন্তু আমরা তো মার্কেটের একজন মানে ব্যবসায়ী মালিক, এবার দিয়ে নামাইতাম, যা আসতে করতে পারতাম, সমস্যা নাই। পরে রিক্স নিলাম, প্রতিদিন রাত্রে 500 পিস করে মাল নামাই, তার কাছে মাল ডেলিভারি দিই। সে সাথে সাথে মানে 50,000 টাকা আসলে 500 পিস মানে রেট হিসাব করে, যদি 50,000 আসে 40,000 দেয়, কিছু ধরে রাখে যে ও তো তাহলে মাল দিবে না। এরকম করে 2 লাখ টাকার মাল, 3,000 পিস মাল দিছি, এতে সিরা হোক ফাটা হোক ওর কোনো হিসাব নেই আমাদের। ওই চুক্তি হয়ে গেছে 3,000 পিস মাল দিতে হবে। পরে 2 লাখ টাকার হিসাব হয়ে গেল, ওর কাছে টাকা হলো আমার 30,000 টাকা, তাছাড়া ওর টাকা দিয়ে দিচ্ছে 1,70,000 টাকা, এরকম দিতেছে আমার ভিতরে। তখন কিন্তু মানে সময় শেষ হয়ে যাচ্ছে, প্রায় 17-18 রমজান পার হয়ে যাচ্ছে। সবার টার্গেট যে আমার দোকানে যে যতগুলো মাল, এই মালগুলো আমি কিভাবে সেলাই করে দেব। তখন তো এলোমেলো ভাবে যাদের কাছ থেকে মাল আনতেছি, আগে থেকে যাদের কাজগুলো করি, তাদের বিশেষ করে তাদের কাজগুলো মালগুলো বিক্রি করি না, কম করলেও তাদেরটা পরে করছি, 20 রমজানের পরে, আগে করিনি, তাদেরটা অন্য লোকেরটা করছি। পরে না সময় তো একটা মাল যদি দেয় তাহলে সময় 1 সপ্তাহ লাগবে, কিন্তু আমি তো যেদিন আনতেছি 15 রমজানে আনতেছি, সাপ্লাই তাদের সাথে কথা কি হয়ে যাচ্ছে এভাবে যে মাল দেখা নাই, মাল লট হিসেবে, মানে সিরা হোক ফাটা কোন কথা নাই, মাল এভাবে নিয়ে যাইতে হবে, তাই চুক্তি সই করে এভাবে চুক্তি করতাম। তাই আশেপাশে লোকজন দেখতো আমার দোকানে অনেক মাল, এই মাল সেল দেবো কবে, মানে ঘোরাফেরা করতেছি, এদিক সেদিক যাইতেছি। আমি আবার কি করলাম, ওই কারখানা যে মালগুলো ছিল, কারখানায় প্রায় 6,000 পিস মাল ছিল, তো ওই মাল তখন কিন্তু 18 রমজান, কিন্তু আমি আর আছি, পোলাপান কাজ করবে কয়দিন, 5 দিনে বেশি তো আর কাজ করবে না, তো মালগুলো সেল কিভাবে দিব সিলাই করে। তখন আমি আবার টার্গেট নিলাম যে মালগুলো সময় শেষ, এই মালগুলো সেল দিই। এই মালগুলো আমি কি করলাম, মানুষ আমাকে বলতেছে মালগুলো নিয়ে কোথায় দেন, আমি বলতেছি যে মালগুলো আমি সিলাই করে দিয়ে সারতে পারবো না, অন্য জায়গা থেকে সিলাই করে মালগুলো সেল দেবো, কিন্তু মালগুলো বিক্রি করে দিচ্ছে। এভাবে মাল বিক্রি করতে করতে 6,000 কমপ্লিট কিছু মাল ছিল, কমপ্লিট মালের আবার রেট বেশি, প্রায় 3,500 পিস মাল কমপ্লিট। এগুলো কমপ্লিট যেখানে মানে বোতাম লাগাইতে দিতাম কিংবা কাজ এই ঘাট করতে দিতাম, ওখানে স্টক ছিল বস্তা ভুইয়া কমপ্লিট হয়ে পরে দেখা যাচ্ছে মালের একটু ডাবল হয়ে, পরে প্রায় 3,500-3,300 পিস মাল কমপ্লিট। এটা প্রায় 300 টাকা কাপড়, খুব ভালো কাপড়, সেল দিয়ে দিলাম। পরে এইভাবে চুক্তি হচ্ছে। আমার হাতে তখন প্রায় 10 লাখ টাকার ক্যাশ। তখন আমি চিন্তা ভাবনা করতেছি যে এখন কি আরো কিছু করব,
যদি আরো কিছু করি তাহলে টাকার পরিমাণ বাইরে যাবে, কিন্তু আমারও সমস্যা হবে, সময় শেষ। এখান থেকে মানে যা কিছু আছে সবকিছু গোল করে আমি কিন্তু ওখান থেকে কিছু নিতে পারবো না। ওখান থেকে আমি একটা সুতা পর্যন্ত নিতে পারবো না, আমার ওখানে মেশিন পত্র সবই আছে, আমি কিছু নিতে পারবো না। তা আমি এখন কি করবো চিন্তা করলাম, 22 রমজান পর্যন্ত এখানে থাকবো, এর মাঝে যত মানে যা করতে পারার করবো। পরে আমার ওই বন্ধুকে নিয়ে আমি মানে করলাম যে চল দুজনে আজকে একসাথে থাকবো। ও আর আমি একসাথে থাকার পরে মাল আনলাম 12,000 পিস। পরে 12,000 পিস মাল আনলাম, তাই মানে আমি এইভাবে মাল ছড়াইছি। কিন্তু তখন সময় কম, সবাই বলতেছে যে দুইজনে নিতেছো, মেশিন চলে 15টা মেশিন চলে, ওর আবার মেশিন বেশি চলে, 15টা মেশিন চলে, মাল কিছু ডেলিভারি দিয়ে সাথে পারবা 2-4-5 দিনের ভিতরে। ও বলতেছে যে দেখেন আমরা অন্য জায়গা থেকে মাল সেল কমপ্লিট করে আনবো। কিন্তু এভাবে 12,000 পিস মাল থেকে এক একজনের 3,000 পিস করে মাল করে আমরা কিন্তু ওই বিক্রি করে ফেলাইতেছি। এভাবে 12,000 পিস মাল মানে সেল দিয়ে ফেললাম। 12,000 পিস মাল সেল দিয়ে ফেলাইলাম। তখন ও আনুমানিক একটা হিসেব করতেছে, খালি ও মানে বেশি হিসেবটা করতে পারে না, দেখা যাচ্ছে 100 পিস মাল হিসেব করতেছে 100 টাকা করে 10,000 টাকা, মানে ও আবার একটু বড় ধরনের হিসেব করতে পারে না। 100 পিস 1000 পিস মালের দাম 1 লাখ টাকা, 100 টাকা করে 200 টাকা করে 2 লাখ টাকা। তো এরকম করে হিসেব করে ও দেখতেছে যে আমাদের হাতে প্রায় 20 লক্ষ টাকা ক্যাশ। তখন আমরা চিন্তা করছি যে হ্যাঁ, কিন্তু আমরা দেখতেছি যে ওদের মাথা কুত্তা পাগল হয়ে যাবে আমাদের ধরার জন্য। তারপরে ভাবতেছি যে এখানে আর থাকা সম্ভব হবে না, কারখানা যেসব লোকজন আছে ওদেরকে বিদায় করতে হবে আগে। আমি কি করলাম, কারখানার যত মালটাল আছে সব একদিনের ভিতরে আমি বললাম যেগুলা সিলেনা বাকি, কিছু কিছু অর্ধেক সিলাই হয়ে গেছে, সিলেনা বাকি আমি বলতেছি যে মালমূলার কারখানা সিলাই করা হবে না, সব বাইরে থেকে সিলাই করে নিয়ে আসি। কিন্তু সব মাল বিক্রি করে ফেলাইছি, কোনো মাল আর নাই বিক্রি করা ছাড়া। তাই কম বেশি যাদের সাথে ব্যবসা মানে ছিলাম সবকিছু শেয়ার করতাম, কিছু টাকা পয়সা ধার করতাম, যাদের কাছ থেকে মাল মেটেরিয়াল আনতাম তারাও টাকা পয়সা পাইতো। তারা এসে ফলো করতেছে যে কারখানার কাজ কাম শেষ হয়ে যাচ্ছে, তার টাকা পয়সা দরকার। তার টাকা পয়সা তো তখন পুরো প্রচুর গরম, যে টাকা পয়সা নিয়ে নেন, কয় টাকা পাবেন নিয়ে যান, সমস্যা কি। টাকা পয়সা কম বেশি দিতেছি, কিন্তু মার্কেটে কিছু কিছু মালিকরা টাকা পাবে, কিছু কিছু কাজ কাম করাইতাম। ওরা এসে দেখতেছে যে কাজ কাম প্রায় শেষ করে দিচ্ছে, কিন্তু মালগুলো ডেলিভারি দিয়ে দিচ্ছে। আমাকে জিজ্ঞেস করতেছে যে মালগুলো কাজ কাম শেষ করে দিলে আমি মাল বাহির থেকে কমপ্লিট করে দিতেছি, আমার দ্বারা সম্ভব না, মাথা মুথা খারাপ আছে অন্য একটা ব্যাপারে, আমার মাথা মুথা খারাপ, আমি মালগুলো মানে দিয়ে সারতে পারবো না, মানুষের বকাবাজি শুনতে পারবো না। তাই মাল কিন্তু ওই দিনকের ভিতরে আমি সব কিছু কারখানাকে বিদায় করে দিচ্ছি, লোক মাল টাল বাহির করে দিয়ে। তখন রমজান মাস রাত 3টার সময় মাল বাহির করে দিচ্ছি। আর মানুষ জানে যে অন্য ফ্যাক্টরিতে মাল সেলাই করতে দিতে যাইতেছে, মাল টাল বিদায় করে দিয়ে দিয়েছি। তারপরের দিন আর কি টাকা পয়সা নিয়ে আমি ওই টাকা ছিল আমার ওই বন্ধুর কাছে, কিন্তু ও বন্ধু আমার সাথে কখনো 2 নম্বরই করেনি, 10,000 আনি 20,000 আনি এরকম টাকা আমার কাছে আছে। তারপরের দিন আমি বলতেছি, আমি তখন মানে আসি নবাবপুর, ঢাকা নবাবপুরে একটা হোস্টেলে আসার পরে ওখানে কি মানে একটা ফ্যান মানে দোকান ফেলে, মানে তখন দোকানের কর্মচারীরা দোকানে আছে, ও মানে ওই দিন বিকালে পাঠাই দেবো, আমি নবাবপুর থেকে যাইয়া ওই জায়গা থেকে পাঠাই দেবো। এখানে আসছি আমার আর একটা বন্ধুর সাথে, বলতেছে একটা হোটেল ঘুরে আসি, কিন্তু আমি কখনো ঢাকা শহরে এই জায়গাটা চিনি নাই, আর এখনো আমি চিনি না। তো বলতেছে, পরে ও এই কথা আমি বললাম আচ্ছা ঠিক আছে যাবো। এই কথা বলার পরে সেদিন আর নবাবপুরে ওই হোটেলে গেলাম না, ঘুরতে ঘুরতে গুলিস্তান গেলাম, যার পরে বঙ্গবন্ধু স্টেডিয়াম যাওয়ার মানে খুব শখের ভিতরে যাওয়ার। সেদিন আবার 25 টাকা করে টিকিট, খেলা হচ্ছে, আচ্ছা ভিতরে যাই খেলাধুলা দেখে বিকাল বেলা 4টার দিকে আমি ওইখান থেকে বাইরে হয়েছি। পরে আমি কারখানায় ফোন দিয়েছি যে ছেলে পেলেছে, আমি বলছি সবাই যার যার মতো যে যে অবস্থায় আছো ব্যাগ ট্যাগ নিয়ে কারখানাটা তালা মারে অমুকের কাছে চাবিটা দিয়ে চলে আসো। আমি নৌকা ঘাটে দাঁড়িয়ে দিছি, সবাই বাড়ি চলে যাবো। পরে আমি যে ওর কাছে আমি নৌকা ঘাটে, ওরা মানে খেলে আসতেছে, কিন্তু মানুষ 2-1জন জিজ্ঞেস করছে কে কোথায় যাবো, বাড়ি চলে যাবো, কাজ কাম শেষ হয়ে গেছে, আমাকে রাখবো না, বাইরে থাকবো। ও গেছে কমপক্ষে ওকে মানে 2,000 করে টাকা দিলে, তো আমি কি করলাম ওকে 3,000-4,000 করে টাকা দিয়ে আমি যা হবে হয়েছে সোজা মতো বাড়ি চলে যাও, কোনো কথা নাই, কোনো জায়গায় আমি শুনি না এক পদারি করছো। কারণ ওদের একটা লোক যদি আটকে যায় তাহলে আমি আটকে যাবো। কিংবা ও মানে দেখা যাচ্ছে আমাদের এলাকারও কিছু লোক আমার সাথে এই দোকানে কাজ করছে, পুরো ডিটেইল সব ও জানে অ্যাড্রেস, তাহলে আমার টার্গেট যে ও যদি এখানে থেকে যায় তাহলে আমি ধরা খাই যাবো। তারপরে আমি হলো ওদেরকে, ওরা আবার কিছু কিছু দেখা যাচ্ছে আমার সাথে বুদ্ধি কম, আমার টার্গেট যে মানে সবার মাথার ব্রেনটা এক না। তাই ওই যে আমি আবার তখন একটা জিনিস ব্যবসা দেওয়ার আগে একটা জিনিস ফলো করছি, আমার বন্ধু বলছিল যে গলা বাইনতে মাছ কিন্তু গায়ে যেন কাটা না জড়ায়।
পরে এই কথাটা আমার এই বন্ধু, যে বন্ধুর সাথে দুর্ঘটনা ঘটা গেছে, এই বন্ধু বলছে যে এই কাজ করবা কেউ যদি না জানে। আমার টার্গেট একটাই, যে কাজগুলো করছি এখানে কোনো স্মৃতি রাখা যাবে না, সবকিছু বিদায় করতে নাই, না পুরা ফাঁকা। প্রোডাক্ট বলতে শুধু আমার মেশিন পত্র এগুলো আছে। তখন প্রায় বেশি না, আপনার 70,000 টাকা জিনিস আছে। তারপরে আমি ওদেরকে বিদায় দিলাম, তারপরে আমি কারখানায় গেলাম। আমার তখন প্রায় 70,000 টাকার মানে জিনিসপত্র দোকানের কারখানার ভিতরে আছে। ইফতারি টাইম হয়ে গেল প্রায় আর কি হবে বাপ, এমন একটা সময় ইফতারি টাইম হবে। তখন সম্ভবত 22 রমজান, কিন্তু সবাই বলতেছে যে এত তাড়াতাড়ি কাজ শেষ করে দিল, ঘটনা কি? সেই দিনটা ছিল শুক্রবার। আবার একটু কাজ কাম কম হয়, সপ্তাহ ভরে কাজ করলে একটু রেস্টের প্রয়োজন আছে। সবাই আসতেছে আর যাচ্ছে। তো হঠাৎ করে মানে আমাদের মার্কেটের একটা, যার কাছ থেকে একটা কাজ করাইতাম, সে আমার কাছে প্রায় 6,000 6,500 টাকা পেত। সে দোকানের সামনে এসে দেখে মানে আমি একটা মেশিন আমার কারখানা থেকে বের করে ফেলাইছি। সে তখন একটা জিনিস ফলো করছে যে কিভাবে মেশিন কেন বাইর করছে, কিন্তু মেশিন একটা ভাইর করে যার কাছ থেকে মেশিন আনছিলাম তাকে দিয়ে আসছি। কিন্তু সে জানে যে মেশিন আমি এটা পাল্টে অন্য একটা নেবো। পরে বৃহস্পতিবার মেশিনটা দিয়ে এসলাম, আর শুক্রবারে হলো কারখানা ঝাড়ু দিয়ে মানে সবকিছু ওকে, সবাই চলে গেছে, আমি আছি। তারপরে আমি কি করছি, মানে সামনের একটা প্যান্টের কারখানার একটা লোক ছেলে, ও আমার সাথে থাকে সবসময়, একসাথে চলাফেরা করে, কিন্তু ও বুঝতে পারে না। কিন্তু ও একটা কথা জানে, মাঝে মধ্যে একটা কথা বলতাম যে আমি একটা প্রতিশোধ নিব, আমি একটা শিক্ষা দিব মানুষ, যে আমাকে ওর সাথে বলতাম শুধু। ও বলতেছে কি দেড় ছেড়ে দেবেন গা, আমি বলতাম যদি পারি তাহলে দেড় ছেড়ে চলে যাবো। ও বলতেছে তখন যদি পারেন তাহলে এমন কাজ করবেন না যে আরো ক্ষতি হয়, এমন কাজ করবেন যাতে জীবনে কখনো না তাকাতে হয়। পরে যাই হোক, ওর সাথে এইসব কথা বলতাম। ওই ছেলেটাই কারখানায় এসে ও একটা প্যান্ট ঠিক করতেছে, আমার কারখানায় বসে বসে মেশিন দিয়ে সেলাই করতেছে। তাই আমি আবার অন্য একটা রুমে যাই শুয়ে দিছি। তখন মার্কেটের জেনারেটর আছে, বিদ্যুৎ চলে গেছে, জেনারেটর আছে, এর ভিতরে মানে হাওকাও শুরু হয়ে গেছে। যে রুমে শুয়ে দিছি ওই রুমের একটা ছেলে বলতেছে, ওর নাম হলো রিপন, ও বলতেছে যে এই সুমন ভাই, আপনি কেন এখানে শুয়ে দিয়েছেন? আপনি তো অনেক লোক খোঁজাখুঁজি করতেছে, কি সমস্যা? তো আমার সাথে যাদের সাথে মানে দর্জি একটা শ্রমিক সংগঠন আছে, এই সংগঠনে তো জড়িত থাকা লাগে। এই সংগঠনের লোক মার্কেটের আরো আশেপাশে যারা ছিল তারা, ওরা বলতেছে কি ব্যাপার যে তুমি এখানে রয়েছো, কিন্তু অনেক লোক আসতেছে, তুমি মেশিন গুলো বিক্রি করে দিছো শুনতাছি, ঘরের মাল নাই, ঘটনা কি? আমার তখন মার্কেটের আমার মাথায় একটা কাজ করছে যে আর কোনো রাস্তা নেই, মার্কেট সাইডে কিভাবে পালাইতে হবে, আমার পালাইতে হবে। যে অবস্থায় আছে, লুঙ্গি পরা হোক আর প্যান্ট পরা হোক, ওই অবস্থায় আমার পালাই দিতে হবে। তখন উঠার পরে আমি বলতেছি কোনো সমস্যা নাই, মালের জন্য আসছে, কিন্তু মাল অন্য জায়গা তো ঠিক আছে, সন্ধ্যার সময় দিয়ে আসবো। কিন্তু ওই লোক আইসে, ওরা তো জানে আমার কারখানা যেহেতু চালু করা আছে খোলা, ও কারখানায় আসবেই, তো টাকা পয়সা তো সবাই আমি লুটিয়ে নিছি আগে। তারপরে এই চিন্তা ভাবনা করে আমাকে আবার আমার এক ভাইয়ের নামটা মানে মকিম ভাই বলে আর কি, বলতেছে যে কিরে তোর দোকানে এত লোকজন আছে, ঘটনা কি? আমি কই সমস্যা নেই, আপনারা জান আমি আসতেছি। এই কথা কয়ে আমি কি করছি, মার্কেটটা 7তলা বিল্ডিং, বুঝছেন, 7তলা দিয়ে আমি ছিলাম 5তলায়, 5তলা থেকে 7তলা যে মার্কেটে 8টা সিঁড়ি, এত বড় মার্কেট, 8টা সিঁড়ি। আমি কি করছি, এমন একটা সিঁড়িতে যাই নাম। তখন কিন্তু আমার দোকানে যে আইসে বসে রয়েছে আমাকে ফোন দিতেছে, আমার ফোনে আবার মিস কল অ্যালার্ট সার্ভিস চালু করা, ফোন অফ করে রাখছি। কিন্তু ওই ছেলেটাকে আমি বলছি আমি যেখানে আছি আগে কিছু বললো না, আমি যাইতেছি, চুপ থাক। ওই যে ছেলেটা আমাকে যে বললো যে ভাই আপনার দোকানে অনেক লোক আসছে, তখন আমার মাথায় ব্যক্তি কেস করছে, ওরা তো আমাকে এখন পাইলে আর ছাড়বে না মাল দেওয়া ছাড়া। যাই হোক, আমি অন্য একটা সিঁড়িতে নাইমে ফোনটা মানে ওই বিল্ডিং এর 3তলায় নামার সাথে সাথে ফোনটা একটু অন করছি। অন করার সাথে দেখি কি মানে 100 বার একজন যে ফোন দিছে, মানে একজন 100 বার মিস কল অ্যালার্ট সার্ভিস চালু হয়েছে, মানে মিস কল আসতেছে, মিস কল অমুক দিছে, 3টা অমুক দিছে, 4টা, এরকম মনে হয় যে একটু পর সর্বোচ্চ মনে হয় যে দেখলাম যে 1 ঘন্টা ফোন বন্ধ ছিল, একজনে মানে কমপক্ষে 100 বার করে ফোন দিছে। পরে একজনের ফোনটা রিসিভ করলাম, রিসিভ করার পরে সে বলতেছে আমাকে যে বাবা তুমি কোথায়, কিন্তু সে আমার সাথে আগে কোনো ভালো ব্যবহার করেনি। সে বলতেছে মানে কারখানায় যখন লোক পাঠাইছে দেখছে এই অবস্থা, হাঁকড় লেগে গেছে, তো নাই, মালটাল নিয়ে চলে গেছে। বুঝতে পারছে যখন একটা কামড় সন্দেহজনক একটা ভিতরে কাজ করছে, তখন বলতেছে যে বাবু তুমি কোথায়, আঙ্কেল কি হয়েছে? তো বাবা আমার মালের কিছু করতে হবে না, সিলাই করো নাই, দরকার নাই, আমার মাল করে ফেরত দিয়ে দাও।
প্রথম কথা ছিল এটা যে আমার মাল কিছু করতে হবে না, বোতাম লাগানো ভালো কথা, সিলাই করুনি ভালো কথা। শুনলাম কারখানায় কি এলোমেলো। আমি কই না আঙ্কেল কোনো সমস্যা নাই, ঘন্টাখানিক দেরি করেন, মালটা বাজারে এক পাশে আছে, বোতাম লাগাইতেছি, মালটা নিয়ে আসবো, কোনো সমস্যা নেই, আপনি চিন্তা করেন না। বাবা বোতাম লাগা লাগবো না, তুমি যেমনি আছে যে অবস্থায় আছে ওই অবস্থায় লোক যাইতেছে, মালটি পাঠাই দাও। কারণ আমি চিন্তা করতেছি মার্কেটে আপনার সিঁড়ি, এমন একটা সিঁড়িতে বের হইতে হবে আল্লাহ ছাড়া আমি ছাড়া কেউ জানেন। তখন আমার জানটা আমার হাতের ভিতরে। তখন যাই হোক ফোনটা আবার অফ করে দিলাম, তিনতলা থেকে অফ করে একটা সিঁড়িতে নেমে আমি এমন জায়গা দিয়ে বের হলাম, বিদ্যুৎ গতিতে ছুটলাম। আমার একটা ফ্যান ছিল, ওই দোকানে কাপড় চোপড় সব কিন্তু দোকানের মাঝেই রাখা, শুধু আমার হাতে আমার ফোনটা কিন্তু কোমরে আছে 400 টাকা, আর ওইসব টাকা সব মানে আলাদা জায়গা রয়েছে। তারপরে ওর সাথে আমি ফোন দিই, ওর ফোনটা আবার বন্ধ, ফোনে চার্জ নেই, কিন্তু আমি ফোন অন করতে পারতেছি না। অন করে দেখতেছি আমার ওই প্যান্ট যে কাপড় চোপড় যে ছিল আমার মানি ব্যাগের ভিতরেও তখনও প্রায় 26-27 হাজার টাকা, শুধু টাকায়, অন্য কোনো কাজ নেই। একটা মানি ব্যাগের ভিতরে 26-27 হাজার টাকা রাখাই। তখন যারা কারখানায় যাইতেছে তারা বসে রয়েছে, তাদের ভিতরে তো খালি আগুন জ্বলতেছে, কোথায় কিভাবে ওকে পাবো, কিভাবে ধরবো। তখন আমি চলে গেছি কারখানা থেকে প্রায় 20 টাকা রিক্সা বেড়া দূর, যে একটা বিল্ডিং, নতুন বিল্ডিং করতেছে, বিল্ডিংটা বসে বসে ভাবতেছি যে কোন রাস্তা দিয়ে বেরোতে হবে, এখানে যদি থাকি কিংবা যদি পথে যায় বাই চান্স, যেখানে বাঘের পর সিনে রাখতে হয়, দেখা যাচ্ছে এমন জায়গা রয়েছে যাইতেছি এই জায়গা দিয়ে ধরা খাবো। পরে আমি একটা সিএনজি ভাড়া করলাম, সিএনজি কে বললাম যে অমুক জায়গা নামাই দিবেন, সিএনজি ওলা তাই বললো, 100 টাকা ভাড়া দিলাম। ওখানে যে ওই যে ছেলেটাকে দোকানে বসে কাজের জন্য ছিল, কাজ করছে আমার দোকানে বসে, তাকে বললাম যে কে কে আছে, কমপক্ষে 13-14 জন মালিক আছে দোকানে। হ্যাঁ, ও কাজ করছে এবং মানে ও মানে সবাই জানে যে ওর কাছে মানে চাবি রেখে গেছে, মানে দোকানটা খোলা হয়েছে, কাজ করতেছে, কারণ ওর উপরে দোষ চাপাইলে তোরে আটকে দিবে, যে ও একটা অল্টার কাজ ঠিক করতেছে। তখন 13 জন মালিক সবাই চলে আইছে, তখন রাত 8-9টা বেজে গেছে, বুঝে গেছে যে ও আর এলাকায় নাই। তখন আমার টার্গেট হলো যে ওই বন্ধুরে বলবো ফোন দিয়ে যে ওই ফোনের প্যান্টের ভিতরে মানি ব্যাগ আছে, মানি ব্যাগের ভিতরে কিছু টাকা আছে 26-28 হাজার টাকা, ওই টাকা আর ওই প্যান্টটা নিয়ে আসবি, আর কিচ্ছু আনতে হবে না। যে কিছু যদি জিজ্ঞেস করে বলবেন যে প্যান্টটা আপনার কথা বললে প্যান্টটা নিয়ে যাবেন দোকানে, পরে নিরিবিলি হইলে নিয়ে আসবেন। পরে সবাই আধা ঘন্টা পরে সবাই একত্রিত হয়েছে, সবার একটা কথাই, ওকে কিভাবে পাওয়া যাবে, ওকে কিভাবে আনা যাবে। কিন্তু আমি তো ফোন অন করি, আমি ফোন অন করে দেখি যে কে কতবার যে ফোন দিতেছে আমাকে। ফ্রেন্ডের নাম ছিল রফিক। আমরা মানে আমি তখন ওই টাকার কিছু থেকে সর্বমোট 50,000 টাকা আমার কাছে, এই যে বাংসি চাংছি 26,000 টাকা আছে, আর হ্যাঁ 20 লাখের মতো টাকা ছিল। পরে ও আমার বিশ্বাস যে ও কখনো 2 নম্বরই। পরে যাই হোক, ওই সবাই বসে যে মিটিং করতেছে, ওকে কিভাবে পাওয়া যায়, ও ফোনের মাধ্যমে। ও আমার ওই জায়গা থেকে যখন চলে আইছি তখন সে না আমি ওই জায়গায় খারাপ হয়েছি, তার আগে তো ভালোই ছিলাম। আর সবাই যে আমার ভালো দিক চাই খারাপ দিক চাইতেছে তা তো না, যেরকম আমার ওই বন্ধুটা বসাইতে হয়েছিলাম ও সব নেটওয়ার্ক আমাকে দিতেছে, কিংবা যেই দোকানের পাশে ছিলাম ওই পাশাপাশি দোকানে একটা মহিলা ছিল, সে আমাকে সব ফোনে বলতেছে যে দেখেন আপনাকে পাইলে কিন্তু ছাড়বে। তারপরে ওই মহিলা আমাকে বলতেছে যে তোমাকে কিন্তু খুঁজতেছে, অনেক লোক বেচাই দিচ্ছে খোঁজার জন্য, ঠিক আছে। তারপরে দোকানে অনেক কিছু রাখা ছিল আমার, যেরকম ছবি টবি, আপনার কিছু জন্ম নিবন্ধন, সবগুলো রাখা ছিল। রাখার পরে ওই বন্ধুকে দিয়ে ক্যাপাসিটির মাধ্যমে সেগুলো আমি লুটিয়ে নিচ্ছি, এগুলো থাকলে সমস্যা হবে। পরে 12 জন মালিকে মার্কেটের যে জমিদার তার কাছে বিচার দিল, যে চাইলো যে আমাদের যে ক্ষতিগুলো করে গেছে। আমি শুধু ফোনটা একবার অফ করি অন করি, যে কে ফোন দিতেছে আর কে দিতেছে না। আর আমার তখন আমি ছিলাম, এটা হলো আপনার জিঞ্জিরা এলাকা, জিঞ্জিরা পরিচিত কেউ ছিল না, অনপরিচিত জায়গায় আমি ছিলাম। পরিচিত জায়গা থাকলেও আমি বিশ্বাস করতাম না তখন, যে পরিচিত লোক আমার কাছে অবিশ্বাস যোগ্য দাঁড়াইছিল। আমি অনপরিচিত লোকের কাছে যেয়ে দাঁড়াইতাম 14 সালের পর। পরে ওদিকে যাইতাম, যাওয়ার পরে এক দোকানে বসতাম, টিভি দেখতাম না কখনো, কিন্তু একটা চা খাই একটা সিগারেট খেয়ে ওই দোকানে আধা ঘন্টা পার করতাম। কারণ কি, যে আমি এমন টাইমে এই জায়গা থেকে বের হয়ে যাব যে রাস্তাঘাট দিয়ে ওই এলাকার কোনো লোকজন চলাচল না, আবার এমন টাইমে বের হবো ওই আমার বন্ধুটা আসতে হবে মানি ব্যাগ আর ওই ফুলপ্যান্টটা নিয়ে। তখন তো আমি লুঙ্গি ভরা বের হয়ে গেছি। পরে ও সবকিছু বললো, ও বলছে যে আমি প্যান্ট নিয়ে আমার দোকানে রাখছি, আপনি কোথায়। আমি বললাম যে আমি অমুক জায়গা আছি, তুমি প্যান্টটা নিয়ে এখানে চলে আসো। তারপরে ও কি করলো, প্যান্টটা নিয়ে চাবি চুবি, যে ওই জায়গায় চাবি তো আর ফেরত দিবেন আমাকে, দোকান তো অফ, কারখানায় কোনো লোক ঢুকতে পারতেছে না, সাইডের কারখানা সব আলোচনা করতেছে, কিন্তু ও বলতেছে পাইলে কিন্তু একেবারে শেষ করে ফেলবো, জানে মেরে ফেলবো। পরে ও যখন যায় আমার কাছে, আমি ফোন দিলাম যে অমুক জায়গায় আসো, ওই জায়গাটার নাম আমি বলবো না, কিন্তু ও আর একটা লোক, ওই যে লোকটা আমাকে বলছিল যে দোকানে কিন্তু অনেক লোকজন এসে খোঁজাখুঁজি করতেছে, ও আর ওই সেই লোকটা গেছে প্যান্টেন নিয়ে, তারপরে ওদেরকে হাতে 1,000 টাকা। ওরা তখনও জানে না
যে আমি সব মালগুলো বিক্রি করে ফেলছি। ওরা তখনও জানে যে মালগুলো বাসায় আছে। তারপরে আমাকে বলতেছে কি মালগুলো ফেরত দিবেন না বিক্রি করে ফেলবেন। আমি মনে মনে ভাবি মাল তো সব বিক্রি করে ফেলাইছি, কিন্তু তোরা এখনো জানিস না। যাই হোক, তখন কিন্তু আমার জান আর আমার হাতে নেই। তখন আমার ভিতরে ভাত কি চাল হয়ে যাচ্ছে, আত্মা দুর্বল হয়ে যাচ্ছে যে আমি কি করছি। ওই মার্কেট থেকে যে আমি নামছি তখন আমার মনে হয় যে আমি মরে গেছি। তারপরে ভয়তে ভয়তে আস্তে আস্তে আমি ওই জায়গা থেকে ত্যাগ করলাম। ওখান থেকে গেলাম নবপুর এক হোটেলে। মানে তখন তো আমি বাড়ি যেতে পারবো না, যদি বাড়ি যাই তাহলে তো ধরা খেয়ে যাবো। একটা রুম নিলাম আবাসিক হোটেলে। ওই রুম ভাড়া ছিল মানে সিঙ্গেল রুমের ভাড়ায় 300 টাকা। পরে আমি বললাম যে আমি 5 দিন থাকবো। পরে সে বলতেছে 3 পাঁচা 1500 টাকা অর্ধেক টাকা দিতে হবে আগে অ্যাডভান্স। পরে দিলাম, থাকবো যেহেতু। ওখান থেকে আস্তে আস্তে আমাকে বাড়ি আবার যোগাযোগ হচ্ছে কি বাড়ি আসবে কবে, কিন্তু তখন কেউ মানে এলাকায় কোনো নিউজ পৌঁছায় নাই। এই ঘটনাটা যে আমি ঘটাইছি এখনো মনে করেন যে মানুষ মানে ছড়াইতেছে না, মানে খালি মনে মনে খুঁজতেছে আমাকে কোথায় পাবো। কিন্তু অধিকাংশ লোকই জানে আমি বাইরে চলে গেছি, হ্যাঁ দেশের বাইরে। কারণ সিম গুলো অফ করে দিছি। তারপরে আমি এই নবাবপুরে হোস্টেলে থাকার পরে এই জায়গা থেকে আমার ওই বন্ধুর সাথে যোগাযোগ হচ্ছে, হ্যাঁ রফিকের সাথে। ও আইসে আমাকে একদিনকে 3 লক্ষ টাকা দিল। হ্যাঁ 3 লাখ টাকা দিল। কিন্তু মানে আমার কাছে তখন মনে হয় যে আমি মানুষ, আমার কাছে 3 লাখ টাকা থাকবে, এটা কেমন করে হয়, হ্যাঁ বিপদ হতে পারে। পরে একজনের কাছে মানে 20,000 টাকা করে একজনের কাছে প্রথমে দিলাম যে 20,000 টাকা নিয়ে তুই এই টাকাটা অমুকের কাছে দিস। আর একজনের কাছে 30,000 টাকা দিয়ে বললাম তুই টাকাটা অমুকের কাছে দিস। এভাবে করে আমি প্রায় 2.5 লক্ষ টাকা পাঠাই দিছি। এই অমুক হলো আমারই পরিচিত পার্সোনাল লোক। ওদের কাছে টাকা পৌঁছাইলে আমি জানবো যে টাকাগুলা কোনো সময় সমস্যা হবে না। আমার ওদের হাতে থাকা যে কথা, আমাদের হাতে থাকা কি চেষ্টা করছি। অলরেডি 2.5 লক্ষ টাকা পাঠাই দিছি। পাঠানোর পরে তখন 26 রমজান চলে যায়। তখন এই যে এক লোকের কাছে যে প্রায় 2 লক্ষ টাকা সর্বপ্রথম যে লোকের সাথে লেনদেন করছি, সেই লোকের আমি ফোন দিলাম, কোথায় আপনি? উনি বলতেছে আমি যেখানেই থাকি না কেন এখন কোনো সময় নাই, এখন টাকা পয়সা পাবা না, টাকা পয়সা পাবা ঈদের পরে। আমি আবার বললাম কি বলে না বলি ঈদের পরে। পরে সে যে জায়গা দোকান করতো সেই জায়গায় আমি জায়গায় দোকানের পরিবেশ দেখলাম। দেখার পরে সে এই লোকটা আমি হাতের নাগালে পাইতেছি না, সে আমার থেকে দূরে দূরে থাকে। পরে যে ওই দোকানের সাইডে একটা মার্কেটে তখন রমজান মাসে পুলিশ সিকিউরিটি দেখে। পরে পুলিশে মানে যে এসআই তার কাছে বললাম বিস্তারিত ঘটনা। অফিসারের সাথে আমার হয়েছে কি, আমি টাকা আমার উঠাই দিবে, যদি 50,000 টাকা উঠাই আমার 5,000 টাকা দিতে হবে 50,000 লাখ আসলে পারে 20,000 টাকা দিতে যাবে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে তাই দেবো। পরে এভাবে মালিকেরও টাকা পয়সা জায়গা রাখছে, যাত্রাবাড়ি বাড়ি করছে। পরে যে ফেলেও আমি ওলে কৌশলে আটকে দিছি, মানে পয়েন্টে আটকে গেছে। পরে যাই হোক টাকাটা দিয়ে দিল। টাকাটা দিলে হলো আমাকে সর্বমোট টাকা দিচ্ছিল 1,80,000 টাকা। তখন আমি ওটা পুস্তকলা ব্রিজের গুড়ায় পুলিশ আমাকে নিজেই গাড়ি উঠাই দিচ্ছে। তাদেরকে 20,000 টাকা দেওয়ার চুক্তি ছিল 50,000-এ, আমি তাদেরকে 30,000 টাকা দিছি। 30,000 টাকা দিয়েছে? 30,000 টাকা দিছি। দেওয়ার পরে বিদায় দিল। ওই অবস্থায় আমি বাড়ি চলে আসলাম। তাদের মোটামুটি প্রায় আমি 6 লক্ষ টাকার বুঝ আমি নিজে পেয়ে গেলাম। ওই যে ওরে থুয়ে যে আসলাম তার এর মাঝে আমি 6 লক্ষ টাকার বুঝ আমার হাতে। কিন্তু আমি ভাঙতেছি ফিরতেছি, এটা তো আমার নিজের হিসাব। তাই ঈদের 2 দিন পরে বাড়ি আসলো। আসার পরে আমাকে টাকা দিল 50,000। এভাবে টাকা খারাপ তখনই হইলাম যে টাকা যখন কোথাও মানে কাজে লাগাইতে পারছি না, যে কারোর হাতে 50,000 টাকা দিব তখন বলবে এই টাকা চুরি করা ছাড়া কোনো উপায় নাই। ঠিক আছে, তখন টাকা কাজে লাগাইতে পারিনি। তখন দেখা যাচ্ছে শুধু মানে খাওয়ান সব মিলে প্রায় আমি ওর কাছ থেকে টাকা পাইছি প্রায় 13.5 লক্ষ। বাকি টাকা মানে ঘুরে ফিরে খাইনি, লুটপাট করছি কিংবা কার ওই যে বাকি টাকার কথা বলতেছেন 20 লাখের ভিতরে, এই টাকার ভিতরে ওই নিচে খাওয়া নিয়েছে, কিন্তু পরিশ্রম সবই আমার কাছে। 13 লাখ বিশ্বাস ওই পর্যন্তই ছিল। তারপরে যে বিশ্বাস নষ্ট হয়ে গেল তখন কি মানে ও আমাকে আবার একটা কথা বলছিল যে আমি বিদেশে যাই। ও আবার ফ্রি বিষয়ে বিদেশে গেছে, ওর উপরে 6.5 লাখ টাকা লাগছে। তো বলছে যে ফেলে হোক টাকা যেহেতু হাতে আছে নষ্ট বেশি হবেই, অবৈধ টাকা নষ্ট হয়ে যাবে, যেভাবে আসে ওভাবে চলে যায়। আমি বললাম ঠিকই কইছিস। তাই এ পর্যন্ত হলো মানে টাকা লেনদেন আমার সাথে হয়ে গেল। ও বিদেশে ডেট পড়ে গেল, ও বিদেশে চলে গেল, আমি একা। এখন আমি দূরে দিছি যে আমি বিদেশে যাবো, কিভাবে দেশে থাকা যাবে না, যেখানে যে কোনো মুহূর্তে ধরা হয়ে যাবে। আমি যে বর্তমান এমন অবস্থায় চলি, আপনি কোলে বেশি যাবে না আমার মনে হয় আমি সময়তে রূপ ধারণ করি। ওই টাকাগুলো শুধু আমি মানে অবৈধ পথে নষ্ট করছি। যেরকম কিছু কিছু জিনিস খাবার খাইছি, যে
খাবারটা আর কি ভালো, তাছাড়া কিন্তু অবৈধ বলতে যেরকম নাচ গান এগুলো দেখে দেখে আমি একজনের সাথে এক জায়গায় গিয়েছি, ওই জায়গায় 500 টাকা খরচ হবে না, তাও 1000 টাকা হয়ে গেছে। খরচ করে বাপ দিয়ে খাইছি, চলছে ফিরছি, দেখা যাচ্ছে একটা ফোন, আমি একটা ফোন 24,000 টাকা দিয়ে কিনছি। টাকা কখনো কাজে খাটাই। তারপরে এভাবেই মানে ও চলে গেল। তারপরে আমি আর মাথা নষ্ট হয়ে গেল যে কি করবো। মানে তখন আমি টাকার পয়সা আবার একটু মানে চাপাইয়া 1 লাখ টাকা এক জায়গায় জমা দিলাম, বিদেশে চলে যাবো। তো যাই হোক, সেটা শেষ মুহূর্ত হলো না, কিন্তু মানুষে জানে আমি বিদেশে চলে গেছি। কিন্তু আমি যে 1 বছর ধরে কিভাবে আছি, পালিয়ে আছি, কোথায় আছি, বাড়ি ঠিকানা জানতো যারা গেছে তারা শুধু আমাকেই খুঁজে। তারা মানে অন্য কোনো কিছু আমাদের বাড়ি থেকে তখন বলে না যে ওকে পাইলে খাইয়ে ফেরাবো। শুধু তারা মানে অন্য যাদের এই ক্ষতি হয়েছে তার অন্য লোক পাঠায় যে যাই দেখো বাড়ি আছে কিনা। ওরা বলে না যে এই কাজটা করে আসছে। বাড়ির লোকজন এখন জানে না, মানে আমাকে খুঁজে মানে বলে, বাড়িতে ফোন দিলে বলে যে অমুক একটা লোক আসছে তোর খোঁজার জন্য, কিন্তু তোকে তো পায় না। কিন্তু ওদের টার্গেট একটা, যে বাড়িতে যখন জানবে তখন আমাকে আর পাবেই না, এখন তো পাই না, তখন আরো পাবে না। যোগাযোগ হয় যে কাজ বর্তমান যে একটা কাজ কাম করতেছি, মানে ভালো টাকা রোজগারি করি, মানে বর্তমানে পাঞ্জাবি কাজ করি, টাকা মানে ভালো টাকা ইনকাম হয়। এখন মানে এই অবস্থায় আছি, কিন্তু মাঝে মধ্যে ফোন আসে, যখন ওই সিম গুলো লাগাই কিংবা SMS গুলো আসে যে শুধু তোকে একবার চাই, তোকে একবার দেখতে চাই, তুই কোথায় আছিস, যেভাবে হোক বের করবো। আমার কথা হলো, আমি এই জায়গায় এই একটা উদ্দেশ্য করে আসছি যে কোন কারণে আমি এই কাজগুলো করছি, কোন কারণে আমি এই পথে আসলাম, আজকে আমি এই ভুলগুলো করছি। তাই যার কারণে আমি যেখানে যাচ্ছি আমি সবটা কাজে বাধাপ্রাপ্ত হচ্ছি। আমার ভয়, যেরকম রাস্তায় বাইরে হতে পারিনি এই ভয়ের জন্য, এই রাস্তায় বাইর হইলে পারে আমাকে ধরে ফেলবে। মনের ভিতরে যে ভয়টা, এই ভয়টা এখনো শেষ হচ্ছে না। ভাত খাইতে গেলে এই কথা, যেখানে যাবো আমি চেষ্টা করছি, কিন্তু আমার মানে কাগজপত্র রেডি হয়েছিল না, আছে একেবারে সব শেষ হয়নি। প্রায় 1,02,000 টাকা আছে। এই 1,02,000 টাকা হলে সম্ভবত ঈদের পরে সম্ভবত চলে যাবো। মানে কথাবার্তা চলতেছে ঈদের পরে। যেরকম আমার বাবা মা আমাকে বিয়ে করাবে, বলতেছে যে হ্যাঁ একটা মেয়ে দেখো ভালো দেখা, মেয়েটা ভালো হলে হবে, বিয়ে করতে হবে, বাড়িতে বউ নাই, বউ দরকার। তখন আমি একটা মেয়ে দেখলাম, মেয়ে দেখার পরে সে বলতেছে যে কেমন, আমি বললাম যে ভালো। সে বলতেছে যে আমি বললাম যে দেখো। তো এর মাঝখান দিয়ে মানে আমার একটা বন্ধু, ওর নাম হলো কুদরত, ওই কুদরতের আপন মামাতো বোন আমি যে মেয়েটাকে লাভ করি, গত রমজান মাস থেকে আমার বাবাকে বিয়ে করবে, আমি কিন্তু কোনো লাভ করিনি কাউকে। তাই রমজান মাস থেকে শুরু যে আমি বিয়ে করবো, যে মেয়েটাকে যদি একটু লাভ করতে পারতাম, একে নিয়ে ঘর সংসার করবো, আর কোনো আশা নেই। পরে ওই ছেলেটাই মেয়েটাকে খুব ভালোবাসে। পরে আমি জিজ্ঞেস করছি যে তুই কি ওকে বিয়ে করবি? ও বলছে যে না, আমি বিয়ে করবো না, ও আমাকে ঘৃণা করে, তাহলে আমি ওকে বিয়ে করে সুখ হইতে পারবো না। পরে যাই হোক, আমি সবকিছু জিজ্ঞেস করার পরে সব সময় আমি বলছি যে তুই কি বিয়ে করবি, বলছে যে না। পরে ওই মেয়েটার নাম্বার, ছবি, আমার ফোনে অনেকগুলো ছবি আছে, পরে ছবিগুলো নিছি, ছবি দেখে আমার খুব ভালো লাগছে। ওই মেয়েটাকে আবার আমি একদিন দেখছি, চেষ্টা করে দেখার পরে আমি বলছি এই মেয়ে আমি বিয়ে করবো, আর কিছু চাই না, এই মেয়ে বিয়ে করবো। পরে ফোন নিয়ে রমজান মাস থেকে শুরু হলো কথা বলা। রমজান মাস থেকে মেয়ে আমাকে বলতেছে, মেয়ে এমন কোনো দিন আর রাত নেই যে কথা বলা অফ থাকতে পারে। মানে মেয়েটা আমাকে বলতেছে যে রমজান মাসে যেহেতু সম্পর্ক হয়েছে, রমজান মাসের পবিত্রতা যেন রক্ষা থাকে, আর কিছু শুনতে চাই না। এই ভালোবাসা যেভাবেই যা হোক না কেন, আমি বলছি যদি পছন্দ না হয়, বলছে যে পছন্দ হবেই হবে। পরে যাই হোক, এভাবে প্রতিটা দিন, রাত নাই দিন নাই, যেখানে যাবে সেখানে কথা বলবে, যেখানে যাবে সেখানে মিনিটে ফোন, মানে অফ, দিনের ভিতরে যে অফ ঘুমানোর সময় আছে, খাওয়া দাওয়ার সময় সে অফ থাকে না, কথা বলার সময় থাকেই। পরে যাই হোক, পরে ফোনে সবকিছু মেয়ের বাপের সাথে, মার সাথে কথা বললাম যে আমাদের বাড়িতে আপনারা আসেন। পরে মেয়ের আব্বু আমাদের বাড়িতে যে সবকিছু দেখে আসলো। আমাদের গার্জিয়ানরা মেয়েকে দেখার আগে মেয়েকে দেখে আমাদেরকে দেখে আসলো, বললো সবকিছু ওকে পছন্দ হয়েছে। পরে পছন্দ হয়েছে, তারা প্রথম যেদিন গেছে সেদিনকে আমাকে ওরা অনেক কিছু জিনিসপত্র নিয়ে গেছে খাবারের। আব্বা বলতেছে কি তুই কি আগে যে দেখে আইসে? আমি কই না, দেখিনি। তাহলে এত কিছু জিনিস নিয়ে আসছে কারণ কি? আমি কই ভালো লাগছে তাই নিয়ে আসছে। পরে তারা আমাদেরকে ডেট দিল যে তোমরা যাও, তোমার দুলাভাইয়ের সাথে করে তোমরা যাও, মেয়েদের বাসা আবার বর্তমান ঢাকায়। তাই সে চলে এলো, আসার পরে আমার ফোন দিছি, মেয়ে কি ব্যাপার, আব্বু কি বলছে? আমি বলে গেছে যে পছন্দ হয় নাই, যে বাবা তুমি আর আমাদের ফোনে ফোন দিও না। মেয়ের মা মেয়ে কানতে কানতে পুরা অস্থির। আবার একটু পরে ফোন দিছি, ফোন দিয়ে বলছি না, দুষ্টিমি করছি, পুরা খুশি। পরে ছবি নিয়ে গেছি, মেয়ের আব্বু এসে তার ওই দিনকে মেয়ের আব্বু যায় ছবি টবি দেখাইছে। তারপরের দিন আবার আমাদের ফরিদপুর থেকে লোক নিয়ে আমাদের বাড়িতে গেছে, আমি কি করি, কোথায় থাকি, সবকিছু, ঈদের পরে কি করবো, ব্যবসা বাণিজ্য করবো না বাহিরে যাবো, সবকিছু জানছে। জানার পরে আমি বললাম যে ব্যবসা বাণিজ্য করবো, যদি পারি তাহলে চলে যাবো বাইরে।
পরে সবকিছুই ওকে বিয়ে তারা ডেট দিয়ে আসলো আমাদেরকে ঢাকা আসার জন্য। পরে আমি আর আমার 2টা বন্ধু ঢাকা আসলাম। ঢাকা আসার পরে দেখলাম, দেখে সবই পছন্দ। আমি আসার পরে বলছি যে আমাদের বাড়িতে কিন্তু যা কাজ করতে হবে। মেয়ে বলছে হ্যাঁ পারবো, যত কাজ থাক আমি পারবো। আমি যখন ফোনে কথা বলতাম মেয়ের সাথে, ওই ছেলেটা যে মেয়েকে ভালোবাসে ওই ছেলেটা সবই শুনতো। ও সবই জানে যে মেয়ের সাথে আমার কি হইতেছে। মেয়ে যখন আমাকে যেটা বলতেছে ফোনে কিন্তু দুষ্টিমি ফাজলিমের কথা হয়, ওই ছেলে সবই জানে, সবই শুনতেছে। ছেলেটা ওরই ফুফাতো ভাই। তারপরে সবই শুনে, কিন্তু মেয়ে জানে না যে ছেলের সাথে আমি মেয়ের সাথে যেগুলো কথা বলতেছি ছেলে সবই শুনতেছে। আমাকে জিজ্ঞেস করে ছেলেটার নাম তো কোথায়, আমি বলি যে আমার পাশে নেই, কিন্তু সব যতগুলো কথা বলে এইসব ক্লোজ ব্যাপারগুলো না শুনেন, ও তো বলছে কেন বলছি, ওই মেয়ে ও বিয়ে করতে যাচ্ছে, ওর হলো আপন মামাতো বোন। ওকে জিজ্ঞেস করার প্রয়োজন এই কারণে মনে করছি যে ও যদি পরে কোনো ভেজাল করে তাই আমি জিজ্ঞেস করে নি যে ও কি বিয়ে করবি কি করবি না। পরে যাই হোক ঢাকা এসে দেখে গেলাম সবকিছু ওকে, ফাইনাল ডেট করবে, কাবিন হবে, বিয়ে হবে। পরে মেয়েটার সাথে দিন নাই রাত নাই, মেয়েরা কি কথা আমি বাঁচবো না, মরে যাবো, আমি গলায় রশি দেবো যদি তুমি আমাকে বিয়ে না করো। আমি বললাম আমি বিশ্বাস হারবো না, আমি তো তোমাকে বিয়ে করবো। তার পরবর্তীতে এই যে 2 আগে আমি ঢাকা আসবো, তারপরে ফোন দিয়েছি মেয়ের বাপের দেশে, বলছে বাসায় কেউ নেই, তুমি একটু বেড়াই যাও। পরে গেছি, যাক বাসায় একদিন ছিলাম। বাসায় ওর সাথে আমার মানে ও তো জানে যে আমার সাথে ওর বিয়ে, সবাই রাজি, বাবা মা সবার গার্জেন পক্ষ সবাই রাজি। ও তো জানে ওর সাথে আমার বিয়ে, আমি তো জানি ওর সাথে আমার বিয়ে, কিন্তু ও তো ইচ্ছাকৃত ভাবে, মানুষের মনে তো অনেক কিছু ইচ্ছা, তো অনেক কিছু চাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের মাঝে কিছু না কিছু হয়ে গেছে। যেরকম ওর কথা একটাই যে আমি আর তুমি তো স্বামী স্ত্রী, যে আমাদের বিয়ে হবে 1 সপ্তাহ পরে। পরে যাই হোক ওদিনকে হলো, তারপর দিন থাকার পরে বাসায় চলে আসলাম। হ্যাঁ বিয়ের আগে বলতেছে এটা কিভাবে আমি হ্যাঁ বলছি ঠিক আছে, কয় মনটা ধরে রাখা খুবই কঠিন ছিল। হ্যাঁ সেই ইচ্ছা ছিল, তো ওর যতটুকু পূরণ সেটাও পূরণ করে নিল। তারপরের দিন ওর আব্বু আম্মু, ওর বাবা দেশে, ওর আম্মু একটা চাকরি করে, চাকরিতে চলে গেছে। ও বাসায়, ওর একটা মামাতো ভাই বাসায়, হ্যাঁ ঢাকাতে, ফ্ল্যাট বাসায় তো 4টা রুম। পরে যাই হোক ক্যাপাসিটির মাধ্যমে হয়েছে, ও কি মানে ক্যাপাসিটি করে নিছে, বুদ্ধি আর কি ভালো। পরে যাই হোক হয়েছে, হওয়ার পরে পরের দিন সকালবেলা খাবার দাবার করে আমি চলে গেলাম গাজীপুর। গাজীপুর যাওয়ার পরে আমাকে ফোন দিছে যে কালকে একটু বাসা খালি, পারলে একটু আইসো। আমি কই চেষ্টা করবো, এখন যাওয়া সম্ভব না, 1 সপ্তাহ পরে বিয়ে, ঠিক আছে কয় না একটু আইসো। তাই ওকে যে আমি এত ভালোবাসি আমার লাইফে কাউকে লাভ। তারপরে গাজীপুর চলে গেলাম, ও ফোন দিয়ে বলতেছে যে কালকে বাসা খালি, তুমি একটু আইসো। অনেকক্ষণ বলার পরে আমি বললাম যে হ্যাঁ আমি যাবো, ঠিক আছে। পরে গেলাম, যাওয়ার পরে বাসায় ঢুকার আগে ওর একটা খালুর সাথে আমার দেখা। ওর খালু বলতেছে চলো বাসায় যাই। আমি কই না বাসায় যাবো না, একটা কাজে আইছিলাম। ওর ভাইটার নাম আবার মাসুদ, যে মাসুদ কোথায়, ও নাকি বাড়ি যাওয়ার কথা শুনছিলাম। বলতেছে বাড়ি যাবে না। তাই আমি চিন্তা করতেছি আমি তো ধরা খাই যাচ্ছি এখানে। তাই ও ফাঁকে যে আবার ফোন দিচ্ছে, আমি কইছি না বাড়ি চলে যাবো, একসাথে আবার চাও খাইছি। পরে ও বলতেছে যে গেছে খালু। আমি কই খালু গেছে, তুমি কোথায়? আমি কোন জায়গায়, আসো। ও ওই মেয়েটা আবার কি করছে, মেয়েটার নাম আবার সেতু। মেয়েটা যেরকম এক ফ্ল্যাট বাসা তো 4টে রুম, সিঁড়িতে উঠলে প্রথম একটা রুম। ওই মেয়েটা কি করছে, মাসুদ নামে যে ছেলেটা, ওকে অন্য একটা রুমে তালা মেরে রাখছে। আর প্রথম রুমে ওর হলো ভাই হয়, মামাতো ভাই। ও আবার সবই জানে ওর সাথে আমার বিয়ে। কিন্তু ওই দিন যে আমি গেছি, আর ও আমাকে বলছে মাসুদকে আটকে রাখবো, আমার সমান বয়সী, কেন আটকে রাখবো, ওর মনে যেটা চাইতেছে সেটা করবো, ঠিক আছে। তারপরে ওকে অন্য একটা রুমে আটকে রাখছে। পরে আমি গেছি, আর যাই দেখি শাড়ি কাপড় পরে বসে রয়েছি। পরে ওর যতটুকু মন চাই যা নেওয়ার সবকিছু নিচ্ছে। হ্যাঁ আমার হ্যাঁ দুজনে মিলে করার পরে তারপরে এখন দেখি মানে ওদের ফ্যামিলিতে সবাই ওই খালুকে বলছে, ও যে খালু কারো কাছে বললেন না তুই সাথে দেখা হয়েছে। তো খালু যাইয়া যখন ওই ছেলের কাছে বলছে আমার কথা, মাসুদকে বলছে, তখন ওর ভিতরে কামড় দিয়েছে। দুর্ঘটনা তো ঘটে গেছে। ও সেতু কেন আমাকে আটকে রাখলো আধা ঘন্টার জন্য, আর খালুর সাথে নিচে দেখা হয়েছিল, হয় আধা ঘন্টার ভিতরে সবকিছু হয়ে গেছে। খালুর সাথে যে দেখা হয়েছে ওই ছেলের কাছে যে বলছে, তখন ছেলের ভিতরে যে কামড় দিচ্ছে, যে কিরে ও তো অবশ্যই আসছিল, ওরা দুজনে আজকে মনে হয় সবকিছু করে। কিন্তু একদিন যে একটা ছিলাম সেদিনকে কোনো সন্দেহ না, কিন্তু আমার তাদের কথা হলো বিয়ে ঠিক হয়ে গেছে, তারপরেও কেন ও আস। তারপরে মানে ফোনে কথা বলি, আমাকে ফোন দিয়ে ওই জায়গা থেকে খুব রাগারাগি হচ্ছে। ওই ছেলেটা ফোন দিতেছে যে একটা ক্ষতি করে চলে গেলেন, ঠিক আছে এটা ঠিক হলো না। আমি কই ভাই বিশ্বাস করেন কিছুই হয়নি। তখন তোর বলা যায় না এই কাজটা হয়েছে, তখন আমি ভাই বলি বিশ্বাস করেন কিচ্ছু হয়নি, দুটো পায়ে ধরে আপনি কি বিশ্বাস করেন কিছুই হয়নি। তখন ওর খালুকে ওই সেতু না করছে, যে খালু আমরা 3 জনই জানি, আর কারো কাছে বললেন না কিছু। ওই খালু ওর মার কাছে বলছে, মেয়ের মার কাছে। এইভাবে আস্তে আস্তে মেয়ের বাপের কাছে বলছে। বলার পরে মেয়ের আমার কাছে, মেয়ের জামা ছিল আবার আমার কাছে একটা, আমি জামা বানাই দেবো কনফার্ম, তো আমার আর ওর বিয়ে হবেই, হয়ে গেছে, ওর কথা হলো বিয়ে হয়ে গেছে। তারপরে জামা নিয়ে গেছি বানাই দেওয়ার জন্য। মেয়েটার আব্বা এই ঘটনা যখন জানে যে ও বাসায় আসছিল,
মেয়েটার আব্বা বলতেছে আমাকে, সে তো একটা জামা আছে তোমার কাছে, কিন্তু জামাটা ও বেড়াইতে যাবে, দিয়ে যাও না কেন? তখন আমার ভিতরে কাজ করতেছে যে মতামত খুঁজে যাচ্ছে। তারপরে আমি বললাম যে দেখি শুক্রবারে যাওয়া যায় কিনা। এই যে শুক্রবার, এই শুক্রবারে যাওয়া যায় কিনা। পরে আচ্ছা ঠিক আছে। পরে ঘন্টাখানিক পরে আবার আমি ফোন দিছি যে আঙ্কেল, জামাটা আমি কালকে দিয়ে আসবো। জামাটা দেওয়ার আসার পরে, জামাটা দিতে গেলাম ওদের বাসার নিচের ছোট বোনের কাছে, জামাটা দিয়ে আসলাম। আসার পরে ওর আব্বাকে আমি বারবার ফোন দিতেছি, ফোন রিসিভ করে না। কিন্তু এর মাঝে ওর বাপে প্রতিটা দিন দিন নাই রাত নাই সবসময় আমার সাথে সাক্ষাৎ আছে। ওর মা সবসময় সাক্ষাৎ আছে, আব্বু কেমন আছো, কই আছো, কি করতেছো। মেয়ে বিয়ে দিবে, ও তাদের কথা জামাই হয়ে গেছে, আর মেয়ের কথা ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে। আমি জীবনে কাউকে লাভ করিনি, ঠিক আছে, আর করবো না। আমার জীবনে তুমি শেষ, তুমি প্রথম। তাই এই কথা বলে মেয়ের বাপে আমি ওই দিনকে বারবার ফোন দিচ্ছি, ফোন রিসিভ করে না। সে আমাকে অনেকক্ষণ পরে বলতেছে যে ঘন্টাখানিক পরে ফোন দাও, আমি বিজি আছি। ঘন্টাখানিক পরে ফোন দিলাম, কি ব্যাপার আঙ্কেল, কি হয়েছে? কয় আমি ফোন দিতেছি তোমারই। পরে মেয়ের কাছে ফোন দিলাম, মেয়ের কাছে মেয়ে আমাকে বাথরুমে যে কাঁদতেছে আর বলতেছে, কয় আমি মরে যাব। কেন, কি হয়েছে? কয় আমি আর আপনার সাথে যোগাযোগ করতে পারবো না। কেন, কি হয়েছে? কয় ফোন আমাকে দেয় না, আমাকে একটা রুমে আটকে রাখে। আমি ওই ছেলেকে ভালোবাসি না। ওই ছেলেটা আমার কি পাইছে, আমার বাবা মা আমার কি পাইছে, আমার জীবনটা কি নষ্ট করে দিবে? আমি যার সাথে সংসার করতে চাই না, এই মানুষের সাথে সংসার কিভাবে করব, কিভাবে করলে সুখ হবে? পরে যাই হোক, 4-5টা দিন ধরে কোনো যোগাযোগ নেই। কিন্তু ওই মেয়ে শুনতে পারছি মানে ঘটকালি করছে, যেই ছেলের সাথে বিয়ে হইতেছে ওরই মেজ ভাই আমার বিয়ের ঘটকালি করতেছে কিনা কিছু জানেন। আমি একটা কথা বলবো, আমি যে ভুলটা করছি এই ভুল যেন কেউ না করে, কারণ হয়তো আমার জীবনটা আরো নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, তাই সবাইকে মানে আমি সবার জন্য দোয়া করব। তাদের উদ্দেশ্য বলার আছে বলতে, মানুষের উপরে কখনো যেন অত্যাচার খারাপ কিছু না বলে। কারণ যদি দোষ না থাকে, আমার কথা হলো যদি আমার দোষ থাকে তাহলে বলবেন, তাহলে আমি সুন্দর মতো চলে যেতে পারতাম, আর কোনো সমস্যা হতো না। যার কারণে আমি চলতে পারিনি, অভাবে পড়ে গেছি। অভাবে পড়ার কারণ হলো এটা, সেটা আমি জানি।